আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিভীষণের জাগরণ। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, অঙ্কন এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। একই ব্ল্যাক আউটের মহিমায় মানুষের চক্ষু হয়েছে প্রায় অন্ধ। তার উপরে চারিদিকে ঝরছে ঘোর অমাবস্যার তিমির ঝর্ণা। কলকাতার রাস্তায় একটিমাত্র গ্যাসের আলো জ্বলছে না, এবং কোথাও নেই একখানি মাত্র দোকানের এতটুকু বাতির শিখা। মাথার ওপরে দীপ্তনেত্রে জেগে রয়েছে বটে লক্ষ লক্ষ তারকা, কিন্তু আকাশের অস্তিত্ব ছাড়া মানুষকে তারা ছাড়ার কিছুই দেখতে পাচ্ছে না। অনায়াসেই বলা চলে, অন্ধকারের অতলে ডুবে থাকা কলকাতা এখন মোড়ে কালো পাথরের মতো আড়ষ্ট হয়ে গেছে। এই পূর্ণ ব্ল্যাক আউটের সময় চোর ডাকাত ছাড়া কলকাতার কোনো ভদ্র বাসিন্দাই পথে পা বাড়াতে সাহস করে না। কিন্তু শখের ডিটেকটিভ হেমন্ত আর তার সহকর্মী বন্ধু রবিন কলকাতার ছেলে হলেও বহুকাল পরে বিদেশ থেকে সম্প্রতি শহরে ফিরে এসেছে। কাজেই এখনকার কলকাতার হালচাল তাদের ভালো করে জানা ছিল না। তারা একটি বিচিত্র কেস হাতে নিয়ে অপরাধীর সন্ধানে গিয়েছিল পূর্ব আফ্রিকায়। মামলার কিনারা করার পরই বাঁধল দ্বিতীয় মহাযুদ্ধ। এবারকার মহাযুদ্ধ যে কতখানি গুরুতর হয়ে উঠবে সেটা কেউই তখন অনুমান করতে পারেনি। কাজেই রবিন যখন প্রস্তাব করল, আফ্রিকার এত দূরে যখন এসেছি তখন গোটা কয়েক সিংহ, হিপো, গন্ডার আর গরিল্লার সঙ্গে আলাপ না জমিয়ে কলকাতায় ফেরা হতে পারে না, তখন হেমন্ত সহজেই রাজি হয়ে গেল। কিছুকাল তারা ঘুরে বেড়ালো আফ্রিকার বনে বনে। তাদের হাতের বন্দুক যে কত হিংস্র জীবকে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিল, এবং তাদের বিস্মিত চক্ষু যে কত অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য ও নানা জাতের অসভ্য মানুষদের দর্শন করল, চিত্তাকর্ষক হলেও তার বিবরণ দেওয়ার জায়গা নেই। তারপর তারা সভ্য জগতে ফিরে এসে দেখল বর্তমান যুদ্ধ হয়ে উঠেছে পৃথিবীব্যাপী সর্বজাতির যুদ্ধ। এমনকি তাদের প্রিয় স্বদেশের উপরেও পড়েছে ক্রুদ্ধ দেবতার ক্রুদ্ধ দৃষ্টি। তখন তারা তাড়াতাড়ি দেশের দিকে যাত্রা করল। কাল তারা কলকাতা এসেছে, আজ গিয়েছিল এক বন্ধুর বাড়িতে। বন্ধুর মুখেই শুনল তারা দেশের খবর, এবং তাদের মুখে বন্ধু শুনল আফ্রিকার শিকার কাহিনী। দুপক্ষই পরস্পরের কথা শুনতে ব্যস্ত। ইতিমধ্যে ঘড়ির কাঁটা কখন যে 12টার ঘর পেরিয়ে গেল সেটা কারোরই খেয়াল এলো না। হেমন্ত বলল, এতকাল পরে দেশে ফিরে নিজের বাড়িকে ভারী মিষ্টি লাগছে। হোক না পথ অন্ধকার, বাড়ি আমি যাবই। রবিন বলল, আমরা কলকাতার ছেলে, সারা শহর আমাদের নখদর্পণে, 2 চোখ মুদেও আমরা বাড়িতে গিয়ে হাজির হতে পারবো। বন্ধুর মানার তারা মানল না, তখনই রাস্তায় বেরিয়ে পড়ল। কিন্তু 2-4 পা হেঁটেই রাস্তার অবস্থা দেখে তারা রীতিমতো দমে গেল। এতটা যেন কল্পনা করাও অসম্ভব। এ হচ্ছে এক অচেনা কলকাতা। রবিনের নখদর্পণে এখন আর কিছুই দেখা যায় না। মিনিট 4 চলতে না চলতেই তারা বারবার হোঁচট খেল। 5 মিনিটে রবিন শটান লম্বমান হলো ফুটপাতের ওপর নিদ্রিত প্রকাণ্ড একটা কালো ষাঁড়ের পিঠের ওপর। ষাঁড়টাই একই হলো ভেবে সচমকে ধর্মর করে দাঁড়িয়ে উঠল, এবং রবিন বুঝি গুঁতো খেলুম ভেবে তার পিঠ থেকে গড়িয়ে পড়ল এক গাদা গোবরের ওপর। ইতিমধ্যে হেমন্ত একটা কুকুরের লেজে পা মারিয়ে কামড় খাওয়ার ভয়ে মেরেছে একটা মস্ত লাফ, এবং পর মুহূর্তে অদৃশ্য কলা বা আমের খোসায় পা হড়কে করেছে কঠিন ভূতলে শয়ন। রবিন মুখ থেকে গোবরের দুর্গন্ধ প্রলেপ চাঁচতে চাঁচতে ম্রিয়মান স্বরে বলল, ভাই হেমন্ত, বাড়িতে যাচ্ছি বটে, কিন্তু বাড়িতে কি পৌঁছতে পারবো? হেমন্ত গায়ের ধুলো ছাড়তে ছাড়তে বলল, আমারও সেই সন্দেহ হচ্ছে। কে জানতো কলকাতার অন্ধকার এত ভয়াবহ হতে পারে। তারপর তারা সন্তর্পণে বাড়ির দেওয়াল ধরে এগুতে লাগলো ধীরে ধীরে। খানিক পরে হেমন্ত বলল, আন্দাজে বোধ হচ্ছে পাশের গলিটাই কানাইবাবুর লেন। রবিন বলল, ওটা বড়াইবাবুর স্ট্রিট হলেও আশ্চর্য হব না। আমার চোখ ভরে ঝরছে আলকাতরার বৃষ্টি। এটা যদি কানাইবাবু লেন হয় তাহলে এখান থেকে আমাদের বাড়ি আছে 1 মাইল দূরে। 1 মাইল? এই অন্ধকারে 1 মাইল মানে তো 20 মাইলের ধাক্কা।
বাপ রে বাপ, এ অন্ধকার যেন জীবন্ত বিভীষিকার মতো। হঠাৎ কাছ থেকে হুমকি জাগল। अजी कौन है रे? সুমিষ্ট সম্ভাষণ শুনেই বোঝা গেল কোনো সজাগ লাল পাগড়ির টনক নড়েছে। হেমন্ত বলল, আমরা ভদ্রলোকের ছেলে বাবা, অন্ধকারে হয়ে পড়েছি অন্ধ নাচারের মতো। পাহারাওয়ালা বলল, झूठ बात। तुम लोग को थाना में जाना होगा। বেশ তো, তাই চলো বাবা, এই অন্ধকারের চেয়ে থানা ঢের ভালো। হে লাল পাগড়ি, আমাদের পথ দেখাও। পাহারাওয়ালা কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই খানিক তফাৎ থেকে জাগল সে কি বিকট ও ভয়ঙ্কর কোলাহল। রাত্রির ত্রিমিরাব গুণ্ঠন ভেদ করে ভেসে আসতে লাগলো বহু কণ্ঠের আর্তনাদের পর আর্তনাদ, দুরুম দরম দরম শব্দ এবং কল্পনাতীত ও অমানসিক গর্জনের পর গর্জন, যা শুনলে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে এবং হৃদয় হয়ে যায় স্তম্ভিত। দ্রুত পদধ্বনি শুনে হেমন্ত রবিন বুঝল পাহাড়ওয়ালা বেগে ছুটল যেদিক থেকে কোলাহল আসছে সেই দিকে। রবিন অভিভূত কণ্ঠে বলল, হেমন্ত ভাই, ও কিসের গর্জন? ও যে কলকাতার মুখে আফ্রিকার হুঙ্কার। হ্যাঁ রবিন, হ্যাঁ, ও যে সিংহের গর্জন। কিন্তু দারুণ ভয়ে চেঁচিয়ে কাঁদে ওরা কারা? অমন দুরুম দারাম শব্দই বা কিসের? আর এখানে সিংহের আবির্ভাবই বা হলো কেমন করে? আর্তচিৎকার ও দুরুম দারাম শব্দ কমে এলো, কিন্তু সিংহনাদ তখনও থামল না। কলকাতার রাজপথে দাঁড়িয়ে হেমন্ত ও রবিনের মনে হলো যে তারা দাঁড়িয়ে রয়েছে আফ্রিকার ভীষণ জঙ্গলে, যেখানে নিশীথ রাতের স্তব্ধ বুক ও গহন বনের বিজন মাটি কাঁপিয়ে জাগে রক্তলোলু পশুরাজ সিংহের কণ্ঠে মুহুর্মুহু মেঘধ্বনির মতো কুরুগম্ভীর গর্জন। আরও মিনিটখানেক পরে থেমে গেল সিংহনাদ। রবিন বলল, এ পাড়ার কোনো ধনী হয়তো শখ করে সিংহ পুষেছে, আর সেই সিংহটাই। হঠাৎ আবার বিকট আর্তনাদ ও সিংহনাদ শুনে সে সচমকে মুখ বন্ধ করল। হেমন্ত উত্তেজিত স্বরে বলল, রবিন, রবিন, এবারে চিৎকার যে খুব কাছেই এগিয়ে আসছে। সিংহটা নিশ্চয়ই খাঁচা ভেঙে পথে বেরিয়ে পড়েছে। খালি তাই নয়, সে এদিকেই ছুটে আসছে। রবিন, আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। শিগগিরই শিগগিরই পালিয়ে এসো। কিন্তু তারা পালাবারও সময় পেল না। অন্ধকারের ভেতর থেকে ঝড়ের বেগে হুড়মুড় করে তাদের উপর এসে পড়ল বিশাল একটা তুষার শীতল দেহ। হেমন্ত ও রবিন প্রচণ্ড ধাক্কা খেয়ে দুই দিকে ছিটকে পড়ে ভূতলশায়ী হল এবং পরমুহূর্তেই কান ফাটানো সিংহনাদি অট্টহাস্য করে উঠল। সঙ্গে সঙ্গে বন্য দুর্গন্ধে চারিদিক হয়ে উঠল পরিপূর্ণ, আর তারপরেই কার ভারী ভারী দ্রুত পদ মাটি কাঁপাতে কাঁপাতে দূরে চলে গেল। রবিন উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, সিংহের কণ্ঠে মানুষের অট্টহাস্য, এ কি অসম্ভব ব্যাপার। রবিন, যে জীবটা এখান দিয়ে ছুটে চলে গেল সে সিংহ নয়। অন্ধকারের ভিতরে মাটি থেকে প্রায় 15-16 ফুট উঁচুতে আমি তার জ্বলন্ত চোখ দুটো স্পষ্ট দেখতে পেয়েছি। জীবটা অন্তত হাতির সমান উঁচু। তুমি কি বলছো হেমন্ত? সিংহের মতো গর্জন করতে পারে, মানুষের মতো হাসতে পারে, এমন কোনো জীব পৃথিবীতে কখনো ছিলই না, এখনো নেই। সে কথাটা আমিও জানি রবিন, কিন্তু নিজের চোখ কানকে তো অবিশ্বাস করতে পারি না। আশ্চর্য কাণ্ড, আজকের অন্ধকার কি অসম্ভবকেও সম্ভব করে তুলতে চায়। না হেমন্ত, আজকের অন্ধকারে আমাদের মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। যে দেহটার ধাক্কায় আমরা গড়াগড়ি খেলাম তার ভয়াল স্পর্শটা অনুভব করতে পেরেছ কি? জ্যান্ত দেহ মরার চেয়েও ঠান্ডা। এ কি অসম্ভব ব্যাপার! তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি, এসো। তারা আর অন্ধকার মানল না, জোরে পা চালিয়ে দিল, কিন্তু বেশি দূর অগ্রসর হতে হলো না। হঠাৎ পথের ধারে বাধা পেয়ে হেমন্ত আবার হলো পপাত ধরণী তলে। রবিন বলল, কি মুশকিল! আছাড় খেয়ে আজকে একেবারে আমাদের গতর যে চূর্ণ হয়ে যাবে দেখছি। রবিন, এখানে পথের উপর পড়ে আছে একটা মৃতদেহ। রক্তধারার মাঝখানে পাহারাওয়ালার পোশাক পরা এক মুন্ডহীন নরদেহ পথের ওপরের দুধারে হাত পা ছড়িয়ে উবুড় হয়ে পড়ে রয়েছে, এবং তার ছিন্ন মুন্ডটাও ছিটকে পড়ে রয়েছে দেহ থেকে প্রায় 8-10 হাত তফাতে। নিশ্চয়ই হতভাগ্য একটু আগে আমাদের সঙ্গে কথা হয়েছিল। এর কাঁধ আর দেহের দিকে তাকিয়ে দেখো, কোনো অস্ত্র দিয়ে এর মুন্ডুটা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
এর কাঁধ আর দেহের ওপর রয়েছে বড় বড় দাঁত আর নখের চিহ্ন। এমন সময় পেছনে বেজে উঠল ঘন ঘন মোটরের ভেঁপু। তারা দুজনেই চমকে ফিরে দেখল পথের অন্ধকারে তীব্র হেডলাইটের উজ্জ্বল আলোতে ভাসিয়ে দিয়ে একখানা মোটর গাড়ি বেগে তাদের দিকে ছুটে আসছে। মোটরখানা হুড়মুড় করে একেবারে কাছে এসে পড়ল, তাদের চাপা দেয় আর কি। হেডলাইটের তীব্রতায় হেমন্ত ও রবিন চোখ তখন অন্ধ হয়ে গেছে। কোনো রকমে নিজেদের সামাল নিয়ে তারা পথের পাশের দিকে লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল গাড়িখানাও। গাড়ির ভেতর থেকে হুমকি জাগল। কে তোমরা? এই রাতে এই অন্ধকারে এখানে কি করছো? হেমন্ত গাড়ির কাছে এসে মুখ বাড়িয়ে বলল, আওয়াজটা যেন চিনি চিনি করছে। আরে আরে এ কি হেমন্তবাবু যে? আপনি না পগার পার হয়ে আফ্রিকায় লম্বা দিয়েছিলেন? ভগার নয় ভূপতি বাবু, আমরা সমুদ্র পার হয়েছিলাম। এই উড়োজাহাজ, ডুবোজাহাজ আর কলের জাহাজের যুগে সমুদ্র হয়ে পড়েছে পগারের মতনই ছোট্ট। পার হতে কতক্ষণই বা লাগে। কিন্তু সে কথা যাকে। কবে এলেন? এখানে কি করছেন? আজই এসেছি। বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলুম, কিন্তু পথের মাঝে হঠাৎ স্তম্ভিত হয়ে পড়েছি। স্তম্ভিত হয়েছেন কেন? এখানে শুনেছি মানুষের কণ্ঠে আর্তনাদ আর মানুষের কণ্ঠে সিংহনাদ। মানে? ভূপতিবাবু গাড়ি থেকে নেমে পড়লেন। যারা রাত্রির যাত্রী পড়েছেন তাদের কাছে ইন্সপেক্টর ভূপতিবাবু নতুন পরিচয় অনাবশ্যক। হেমন্ত বলল, সঙ্গে টর্চ আছে তো? ওই দিকে আলোটা ফেলে দেখুন, মানেটা বুঝতে দেরি হবে না। ভূপতিবাবুর হাতের টর্চ অন্ধকারকে ছেদা করে টেনে দিল অগ্নিশিখার দীর্ঘ রেখা। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ওয়ালার মুন্ডহীন দেহ এবং দেহহীন মুন্ড। ভূপতিবাবু হতভম্ব। মোটর থেকে পুলিশের অন্যান্য লোকেরাও টপাটপ নেমে পড়ল। হেমন্ত বলল, ভূপতি বাবু, এত সহজে হতভম্ব হবেন না। লাশের কাছে এগিয়ে গিয়ে দেখুন। মোটর ফিরিয়ে হেডলাইটের শিকা ফেলা হলো মৃতদেহের ওপর। ভূপতিবাবু দেহটা খানিকক্ষণ ধরে পরীক্ষা করলেন। তার হতভম্ব ভাবটা আরও বেড়ে উঠল। তিনি অতিশয় হতাশভাবে মাথা নাড়তে লাগলেন। হেমন্ত বলল, লাশের ওপরের থাবা আর নখের চিহ্ন দেখছেন? দেখছি তো। পাহাড়াওয়ালা মারা পড়েছে কোনো হিংস্র জন্তুর আক্রমণে। কলকাতা শহরে হিংস্র জন্তু? অসম্ভব কথা বটে, কিন্তু আপাতত তা ছাড়া আর কিছুই বলা যায় না। কিন্তু কি জন্তু? জানি না, যদিও আমি সিংহনাদ শুনেছি। সিংহ? বলেন কি মশাই? হ্যাঁ, আমি সিংহনাদ শুনেছি বটে, কিন্তু মানুষের কণ্ঠে। এ কি হেয়ালি রে বাবা! একটা জীব অন্ধকারে আমাদের পাশ দিয়ে মাটি কাঁপিয়ে ছুটে গেল, সেটা হাতির মতন উঁচু। এ তো আজব কথা। নম্বর 1 হচ্ছে কলকাতা শহরে সিংহ, আর নম্বর 2 হচ্ছে সিংহ চিৎকার আর হাস্য করে মানুষের কণ্ঠস্বরে। নম্বর 3 হচ্ছে সিংহটা হাতির সমান উঁচু। হেমন্তবাবু, এ কি রূপকথা বলবার সময়? হেমন্ত কোনো জবাব দিল না। পথের ওপরে হুমড়ি খেয়ে পড়ল। হেডলাইটের মহিমায় পথের খানিকটা দিনের বেলার আলোর চেয়েও উজ্জ্বল হয়ে উঠেছিল। ভূপতিবাবু ব্যঙ্গের স্বরে বললেন, কি ব্যাপার হেমন্তবাবু? এইবারে আপনি পথের ধুলোর ভিতর থেকে সিংহটাকে পুনরাবিষ্কার করতে চান নাকি? না ভূপতি বাবু, পথের ধুলোয় আমি আবিষ্কার করেছি এক আশ্চর্য মানুষের পদচিহ্ন। এই আপনার ভাষাতে বলতে গেলে বলতে হয় আজব কথা নাম্বার 4। কই দেখি। এই দেখুন, পরপর কতগুলো পায়ের দাগ। প্রত্যেকটা পদচিহ্ন লম্বায় প্রায় 18 থেকে 19 ইঞ্চি। ভূপতিবাবুর চোখ দুটো যেন ঠিকরে পড়বার মতো হলো। সাব ইন্সপেক্টর পতিতপাবন এসেছিল ভুবনবাবুর সঙ্গে। সে বলল, স্যার, আপনি ভুলে যাচ্ছেন, আমরা এদিকে এসেছি জরুরি ফোন পেয়ে। ঠিক বলেছ, কিন্তু কি করব ভাই? পথের মাঝে যা দেখছি তাতে যে দুনিয়াকেই ভুলে যেতে হয়। এখন কোন দিক সামলাই বলো দেখি। আপনি আর একটা মস্ত কোথাও ভুলে যাচ্ছেন। টেলিফোনেও আপনি সিংহের গর্জন শুনেছেন। ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। এখানেও সিংহনাদ, টেলিফোনেও সিংহনাদ। আমি এখন করবোটা কি? কোন সিংহনাদের পিছনে
আমি ধাবিত হব? স্যার, আমার একটা সন্দেহ হচ্ছে। হচ্ছে নাকি মানে? হ্যাঁ স্যার, হচ্ছে। আমার বিশ্বাস থানার টেলিফোনে আর এই রাস্তায় গর্জন করছে সেই একই সিংহ। ঠিক বলেছো ভাই, তুমি ঠিক বলেছ, ঠিক বলেছ। প্রতি তো তোমাকে ধন্যবাদ আমি জানাই। টেলিফোনে সিংহনাদ, ব্যাপারটা বুঝলুম না। আরে মশাই, আমিও একটু আধটু যা বুঝেছিলুম আপনার কথা শুনে তা একেবারে গুলিয়ে যাচ্ছে। ব্যাপার কি জানেন, দিব্যি শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলুম, হঠাৎ ওই ফোনে এক ডাক। রিসিভারটা তুলে নিয়েই শুনলুম কে একজন লোক ভীষণ ভয় পেয়ে বলছে, আপনারা শীঘ্র আসুন, আমার বাড়িতে ডাকাত পড়েছে। আমি 10 নম্বর কানাইবাবুর লেনে থাকি। তারপর হঠাৎ তার শটটা থেমে গেল। আমার কানে এলো দুমদাম আওয়াজ আর ভীষণ সিংহের গর্জন আর মানুষের আর্তনাদ। তারপর আবার সব চুপ। হেমন্ত বলল, আপনি কি দলবল নিয়ে সেখানেই যাচ্ছেন? আগে হ্যাঁ, কিন্তু যেতে যেতে পথে এই কাণ্ড। ভূপতিবাবু, ঘটনাস্থলটা বোধ হয় খুবই কাছে। মানুষের আর্তনাদ, সিংহের গর্জন, ধুরুম ধারুম শব্দ আমরাও শুনেছি, আর বেশি দূর থেকেও নয়। এইটাই তো কানাইবাবুর লেন। খানিক তফাতে এতক্ষণ পর কতগুলো আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, অনেক লোক ব্যস্তভাবে চুরোচুরি করছে। বোধহয় এতক্ষণ ওরা ভয়ে চুপটে মেরে লুকিয়েছিল। ঠিক বলেছ পতিত, একদম ঠিক বলেছ। কিন্তু ভয়ের আর অপরাধ কি বলো? কলকাতায় সিংহের গর্জন তর্জন শুনলে হিটলার মুসলিনিও ভয়ে একেবারে ভড়কে যেতেন। তার উপরে হেমন্তবাবুর কথাই আমার একেবারে পিলে চমকে গিয়েছে। হাতি নয়, অথচ হাতির মতন উঁচু জানোয়ার। যা নয় তাই, সেটাও না হয় একেবারে গাঁজাখুরি বলে উড়িয়ে দিলুম, কিন্তু এগুলো কিরে বাবা! 2.19 ইঞ্চি লম্বা মানুষের পায়ের দাগ, সচক্ষে দেখছি। এগুলো তো উড়িয়ে দিলেও উড়ে যাবে না। আচ্ছা, এইসব নিয়ে পরে মাথা ঘামালেও তো চলবে। এখন আগে ঘটনাস্থলে গিয়ে হাজির হওয়াটা যাক। আসুন হেমন্তবাবু, আপনিও আসুন। কানাইবাবুর লেনের 10 নম্বর, মস্ত বড় বাড়ি, প্রাসাদ বললেও চলে। চারিদিকে রেলিংয়ে ঘেরা প্রকাণ্ড বাগান, বড় বড় ফুল ফলের গাছ, সবুজ ফুলবাড়ির জমির ওপর ছায়ার আদল ছড়িয়ে রয়েছে। এখানে ওখানে সাজানো মর্মর মূর্তি, মাঝখানে একটি মার্বেল পাথরের ফোয়ারা, ওপরের ভৃঙ্গার হাতে এক নারী মূর্তি দাঁড়িয়ে সকৌতকে জল ঢালছে নিচের দিকে। বাড়ির পেছনের দিকে একটা মাঝারি পুকুর। কানাইবাবুর লেনের মতো একটি গলির ভেতর এরকম অট্টালিকা দৃষ্টিতে সচকিত করে তোলে অপ্রত্যাশিত বিস্ময়ের মতো। বাড়ির মালিক যে লক্ষ্যপতি সেটার বুঝতে বিলম্ব হয় না। বাড়ির সামনে রাস্তার ওপর কোলাহল সৃষ্টি করেছে বিপুল এক জনতা। অনেকের হাতে লণ্ঠন। তারা এতটা উত্তেজিত হয়ে রয়েছে যে ব্ল্যাক আউটের আইন ভঙ্গ করতেও ভীত নয়। পুলিশ দেখে লোকেরা পথ ছেড়ে দিল। পুলিশের সঙ্গে হেমন্ত ও রবিনের তো বাড়ির সামনে এসে দেখল ফটকের লোহার দরজাটা ভেতর থেকে বন্ধ। দরজার লোহার রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা গেল বাগানের মাটির ওপর একটি মানুষের মূর্তি অস্বাভাবিক ভঙ্গিতে নিচে পড়ে রয়েছে। টর্চের আলো ফেলে বোঝা গেল যে লোকটা মৃত, তার সর্বাঙ্গ রক্তাক্ত, মাটির ওপরেও রক্তের ধারা। ভিড়ের ভেতর থেকে একজন মাতব্বর গোছের লোক বেছে নিয়ে ভূপতিবাবু জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? মানে আগে সুদর্শন বিশ্বাস। বাড়ি? হ্যাঁ, ওই সামনেই। আপনি কিছু দেখেছেন? মানে দেখবার তো বিশেষ কিছু ছিল না, তবে শুনেছি যথেষ্ট। মানে? এই 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 যে ব্ল্যাক আউটের দিনে মানুষের চোখ তো অন্ধেরই স্বামী। তবে গোলমাল যা শুনেছি তার বলবার নয়। আচ্ছা সুদর্শনবাবু, গোড়া থেকে সবকিছু আপনি গুছিয়ে বলুন দেখি। এই এই বাড়িখানা হচ্ছে অবনীকান্ত রায়চৌধুরীর। অবনীবাবু পূর্ববঙ্গের জমিদার, অনেক টাকার মালিক, এ পাড়ার মাথা বললেও চলে। তিনি খুব ধার্মিক, দিন রাত পুজো আর আহ্নিক নিয়ে থাকেন। প্রায় ওই তীর্থযাত্রায় বেরিয়ে মাঝে মাঝেই প্রবাসেই মাস কয়েক কাটিয়েও আসেন। শুনেছি ওই বিন্ধ্যাচলের এক মহাতান্ত্রিক সন্ন্যাসী তাঁর গুরু। মাঝে মাঝে তাঁর গুরু ভাইরাও এখানে এসে অতিথি হন। তাঁরাও ওই সবাই সন্ন্যাসী। এই তো এই কালকেই তাঁর একদল সন্ন্যাসী গুরু ভাই এখানে এসেছিলেন।
সন্ন্যাসীরা কি বাংলাদেশের লোক? ওই হিন্দুস্তানি। তারা এখন নেই? না না, কাল এসে কালকেই তো চলে গেছে। এত তাড়াতাড়ি তারা আর কোনোবারে যায় না, বুঝেছেন? 10-15 দিন এইখানেই কাটিয়ে যায়। এবারে এত তাড়াতাড়ি গেল কেন বলতে পারেন? না, তবে ওই কাল দুপুরে বাড়ির ভেতর থেকে রাগারাগি আর ওই বচসার সাড়া পেয়েছিল। বোধহয় অবনীবাবুর সঙ্গে সন্ন্যাসীদের ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণ অবশ্য জানি না। অবনী বাবুর বাড়ির ফটক ভিতর থেকে বন্ধ, কোনো লোকজনেরও সাড়া পাওয়া যাচ্ছে না। এর কারণটা কি? আরে কেমন করে আমি বলবো বলুন? বোমার ভয়ে অবনীবাবু পরিবার বর্গকে দেশে পাঠিয়ে দিয়েছেন বটে, কিন্তু তিনি তো একলা নেই। বাড়িতে দাস দাসী দারোয়ান আছে অনেক। এই তো দেখতেই পাচ্ছেন, একজন দারোয়ান ওখানে মরে পড়ে আছে। কিন্তু বাকি লোকজনরা কোথায় গেল সেটাই তো জানি না। বাড়ির ভেতরে ঢুকলেই সেটা বোঝা যাবে। তারপর আপনার কথা বলুন। রোজ রাতে ঘুমানোর আগে আমি খানিক পড়াশোনা করি। আজ রাত 12টা বাজবার পর আমি ওই বই মুড়ে আলো নেওয়াবার উপক্রম করছি। হঠাৎ ভীষণ চিৎকার শুনে চমকে বারান্দায় ছুটে এলো। ভীষণ চিৎকার? আগে হ্যাঁ, কে যেন ওই বাপরে মা রে মেরে ফেললে রে বলে চেঁচিয়ে উঠল। বারান্দায় এসে অন্ধকারে কিছুই দেখতে পেলুম না, কিন্তু অবনীবাবুর বাড়ির ভেতরে তখন কি যে হুলস্থুল বেঁধেছিল তা ভগবানই জানে। একসঙ্গে অনেক লোকের আর্তনাদ, দুরুম দারাম করে যেন ওই দরজা জানলা ভাঙার শব্দ, ছুটোছুটি হুটোপুটি, হুঙ্কারের পর হুঙ্কার। কিরকম হুঙ্কার? মানে ওই সেটা হুঙ্কার না বলে অন্য কিছু বললে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন। অসংকোচে বললুম, আমরা কিচ্ছু মনে করব না। আমার মনে হলো বাড়ির ভেতরে যেন একটা ক্রুদ্ধ সিংহ ক্রমাগত গর্জন করছে। যদিও আমি বেশি জানি এখানে এখানে সিংহের আবির্ভাব অসম্ভব। অবনীবাবু শখ করে সিংহ পোষেননি? পাগল! অবনীবাবুকে যে চেনে সে জানে যে তার ওরকম অদ্ভুত শখ হতেই পারে না। তারপর? কিন্তু সিংহ গর্জনের চেয়েও ভয়ানক আরেকটা শব্দ আমি শুনেছি। কি? খল খল করে অট্টহাসি। সিংহের গর্জন যতবার থেমেছে, সেই প্রচন্ড অট্টহাসি জেগে উঠেছে ততবার। সে এমন বিশ্রী হাসি যে ভাবতেও না আমার বুক এখনো শিউরে উঠছে, জানেন? না 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 না, আপনারা হাসবেন না। কিন্তু আমার মনে হলো একটা প্রেতাত্মা যেন হঠাৎ উন্মত্ত হয়ে গিয়ে অট্টহাস্য করছে। হ্যাঁ, উন্মত্ত প্রেতাত্মার অট্টহাস্য? সুদর্শনবাবু, আপনার কল্পনা শক্তি আছে। ঘটনার সময় এখানে হাজির থাকলে আপনি কেমন করে হাসতেন না আমি দেখতাম। আমি যা শুনেছি আর দেখেছি, কোনো কল্পনা শক্তি তার কাজ পর্যন্ত পৌঁছতে পারে না। তাহলে শুধু শোনা নয়, আপনি কিছু দেখেছেন? মানে এই অন্ধকারে ওই ছায়া ছায়া যা দেখেছি তা না দেখারই সামিল। তো কি দেখেছেন বলুন। হ্যাঁ, আমি বলবো না। না, আমি বলবো না। মানে? আমার দৃঢ় বিশ্বাস আমি ভুল দেখেছি। সুতরাং সেই কথা বলে ওই আপনার হাসিকে আর উৎসাহিত করতে চাই না। মশাই, পুলিশের কাছে কিছু লুকোবেন না। ভুল হোক ঠিক হোক বলুন। দেখছেন ওই ফটকের পাশে ওই আধ ঘুমটা দেওয়া মিটমিটে গ্যাসের আলোতে এখানটায় অল্প স্বল্প নজর চলে। হ্যাঁ, যদিও এরকম মরো আলো গাঢ় অন্ধকারের চেয়েও খারাপ, কারণ এমন আলোতেই তো রজ্জুতে সর্পভ্রম হয়। তার উপরে সেই সব তীব্র আর্তনাদ, বিকট হুঙ্কার, অমানসিক অট্টহাসি শুনে আমার অবস্থা হয়েছে তখন একদম আচ্ছন্নের মতো। ধরতে গেলে তখন আমার ভালো করে না দেখবার শক্তিই ছিল না। হ্যাঁ, আমি যা দেখেছি মনে করছি তা হচ্ছে একেবারেই মনে হচ্ছে অলৌকিক। অলৌকিক কথা বলে খোকাদের মন ভোলানো যায়, কিন্তু পুলিশের কাছে তার কোনো দামই নেই। তবু বলুন, আর আমাদের সময় একেবারেই নষ্ট করবেন না। অবনীবাবুর বাড়ির সেই বিষম গোলমাল থামবার পরই শুনলুম থুপ থুপ করে ওই মাটি কাঁপানো পায়ের শব্দ, যেন একটা মত্ত মাতঙ্গ ধেয়ে আসছে। এত দূরে বারান্দার উপর থেকেও আমি সেই আশ্চর্য পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম।
তারপরেই ওই ফটকের কাছে এই না আলো না অন্ধকারে আবির্ভূত হলো এক বিভীষণ ছায়ামূর্তি। ছায়ামূর্তি? হ্যাঁ, মানে ঠিক ছায়ামূর্তি নয়, তবে আবছা আলোয় তাকে দেখাচ্ছিল বিরাট একটা ছায়ার মতো। বিরাট মানে? বিরাট মানে ওই মহাপ্রকাণ্ড। মূর্তিটা আমার চোখের সামনে জেগেছিল 1 কি 2 3 মুহূর্ত মাত্র, কিন্তু তার মধ্যেই আমি দেখেছিলাম মূর্তির মাথাটা ফটক ছাড়িয়ে ওপরে উঠেছে। এই ফটকটা দেখুন, এটা 14 ফুটের চেয়েও কম উঁচু নয়। তাহলেই বুঝুন মূর্তিটা বিরাট কিনা। সেটা কিসের মূর্তি? তা তো বলতে পারবো না, স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছিল না। মনে তো হলো সে একটা ওই অতিকায় মানুষের দেহ, আর মানুষের মতোই সে সিধে হয়ে হাঁটছিল, কিন্তু তার দেহের ওপর দিকটায় যেন মানে কি একটা অবর্ণনীয় অমানসিক বিভীষিকার ভাব ছিল। আলোর অভাবে না যা ঠিক মতন দেখতে পাইনি, কেবল অনুভব করতে পেরেছি। তারপর মূর্তিটা ঝড়ের মতন ছুটে এলো, তারপর খুব সহজেই এই উঁচু ফটকটা এক লাফে পার হলো। সঙ্গে সঙ্গে অন্ধকার তাকে যেন গ্রাস করে ফেললে। পথের উপরে শুনলুম কেবল ওই ধূপ ধূপ শব্দ আর সিংহের গর্জন। ভয় মানে একদম অজ্ঞানের মতন হয়ে আমি কাঁপতে কাঁপতে বারান্দার ওপর বসে পড়লুম। যত সব বাজে কথা! ফটকের চেয়ে উঁচু মানুষ দানব, আবার সিংহের গর্জন! সিংহের গর্জন আপনিও শুনেছেন, আমরাও শুনেছি, আর পথের ওপর সেই প্রকাণ্ড পদচিহ্ন কি আমরাও দেখিনি? চলুন, আর দেরি নয়, এবারে একেবারে বাড়ির ভিতরে ঢোকা যাক। ভূপতিবাবু, আপনি ফোনে শুনেছেন 10 নম্বর বাড়িতে ডাকাত পড়েছে, কিন্তু এখানে ডাকাতের কথা কেউ তো বলল না। ঠিক কথা। ও সুদর্শন বাবু, বলি মস্ত বড় নরদানবের কথা চেপে যান, আদালতে ও কথা তুললে হাকিম আপনাকে পাগলা গারদে পাঠিয়ে দেবে। আসল ব্যাপারটা ভাবুন দেখি। ডাকাত? না, কোনো ডাকাতের সাড়া বা দেখা আমি পাইনি। লুকোবেন না দাদা, খুলেই বলুন না। না মশাই, আরে ডাকাতের কথা আমি জানি না। এখানে আর কেউ ডাকাতদের দেখেছে? ভিড়ের কেউ বলল না। হ্যাঁ, তবে চলুন বাড়ির ভিতরে। একজন কনস্টেবল লোহার রেলিং টপকে বাগানের ভেতরে গেল। ফটকের ভেতর থেকে তালা লাগানো ছিল। তালা ভেঙে ফটক খোলা হলো। প্রথমে বাগানের মধ্যে দারোয়ানের যে মৃতদেহটা পড়েছিল, সকলেই তার কাছে গিয়ে দাঁড়ালো। মৃতদেহের অবস্থা দেখলে শিউরে ওঠে সর্বাঙ্গ। মাথার বেশিরভাগটাই উড়ে গিয়েছে, ঘাটটা ভেঙে লটকে পড়েছে। দেহের চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে মাংস, খুলি ও মস্তিষ্কের রক্তাক্ত টুকরো। হেমন্ত বলল, দেখছেন, এখানেও অস্ত্র ব্যবহার করা হয়নি। একে একবার প্রকাণ্ড তীক্ষ্ণ আঘাত করা হয়েছে। কিন্তু কিসের আঘাত? আমার বিশ্বাস, বড় বড় নখওয়ালা থাবা। খাবার? গাঁজার ধোঁয়া আপনারও মাথায় ঢুকেছে নাকি? আপনিও ভাবছেন এখানে সিংহ টিংহ কিছু এসেছিল? সিংহনাদ শুনেছি বটে, কিন্তু সিংহ আমি দেখিনি। এ লোকটাকে যে সিংহেরই থাবা মেরেছে এমন কথাও আমি জোর করে বলছি না। তবে এর মৃত্যুর কারণ যে কোনো বিষম বলবান জন্তুর নখযুক্ত থাবা, সে বিষয়ে আমার সন্দেহ নেই। ভূপতি জবাব না দিয়ে বাড়ির দিকে এগিয়ে চললেন। বাড়ি একেবারে স্তব্ধ, কোথাও একটিমাত্র আলো জ্বলছে না। আলো জ্বালাবার জন্য পাহারাদারদের নিয়ে পতিত বাড়ির ভেতরে গিয়ে ঢুকল। এত রাত্রে ঘুম ভাঙানোর জন্য ভূপতি অদৃশ্য ডাকাতের উদ্দেশ্যে বাছা বাছা গালাগালির বৃষ্টি করতে লাগলেন। রবিন বলল, ভাই হেমন্ত, আজকে সব ব্যাপারটাই কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে না? কেবল অদ্ভুত নয়, অপার্থিব। বাড়ির কেউ ফোন করে পুলিশকে ডেকে বলছে এখানে ডাকাত পড়েছে। পাড়ার কেউ কিন্তু ডাকাত দেখেনি। প্রত্যক্ষদর্শীর মতে এখানে কোনো অমানসিক দানবের আবির্ভাব হয়েছিল। আমরা কিছু দেখিনি বটে, কিন্তু যে অট্টহাসি আর গর্জন শুনেছি, আর যে অদ্ভুত দেহের ধাক্কা খেয়েছি, দুঃস্বপ্নেও তা স্বাভাবিক। সত্যি কথা বলতে কি রবিন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথা দস্তুর মতন গুলিয়ে যাচ্ছে। বাড়ির ভেতর ভীত ও
ও বিস্মিত কণ্ঠে সাড়া জাগল। পতিত দৌড়ে এসে উত্তেজিত স্বরে বলল, স্যার স্যার, শিগগিরই শিগগিরই আসুন। মানে শিগগিরই যাব কি রকম? না, আমি শিগগিরই যাব না। আগে কি হয়েছে সেটা বলো। স্যার স্যার, ভয়ঙ্কর ব্যাপার। সেই সিঙ্গিটা এখনো বাড়ির ভিতরে আছে? যাও পতিত, দৌড়ে যাও, শিগগির ফোন করে দাও। সেপাই আসুক, বন্দুক আনুক, একটা মেশিন গান আনলেও মন্দ হয় না। হেমন্তবাবু, রবীনবাবু, পালিয়ে আসুন মশাই, পালিয়ে আসুন। পালাবেন না স্যার, পালাবেন না। শিঙি টিঙি কিছুই নেই, খালি লাশ। লাশ? মানে? আগে হ্যাঁ স্যার, লাশ, খালি লাশ, লাশের পর লাশ। বাড়ির উঠোনে লাশ, সিঁড়িতে লাশ, দালানে লাশ, ঘরে লাশ, বাড়ি ময় লাশ। ভীষণ হত্যাকাণ্ড, একটা লোকও বেঁচে নেই। ও হেমন্তবাবু, উপায়? কিসের উপায়? আমার ভগ্নদূত কি খবর এনেছে শুনলেন তো? বাড়িময় লাশ, খালি লাশ। এত লাশ আমি একলা সামলাতে পারবো কেন? বড় সাহেবকে খবর পাঠাবো নাকি? আগে নিজেরাই গিয়ে দেখি না ব্যাপারটা কি। ঝাড়ু মারি এই পুলিশের কাছে। এখন পৃথিবীর সমস্ত ভদ্রলোক ওই দুগ্ধ ফেননিবে শয্যায় শুয়ে সুখ স্বপ্ন দেখছে, আর আমাদের কিনা এই মুদ্রা ফরাসের মতন মরার কাঁদা একেবারে ঘেঁটে মরতে হবে। বাবা পতিত, তুমি দুই চক্ষু উন্মিলন করে আর একবার চারিদিক ভালো করে দেখে এসো তো। কে জানে সিঙ্গি বেটা আনাচে কানাচে কোথাও ঘুপটি মেরে বসে আছে কিনা। শেষটা লাশ দেখতে গিয়ে কি লাশ হবো নাকি রে বাবা? না স্যার, আমি খুব ভালো করেই দেখেছি। শিঙি ফিঙি কিছুই নেই, খালি লাশ। আমি গুনে দেখেছি, সব শুদ্ধ 19টা। ওরে বাপরে বাপ, 19টা! ডাকাতের দল তাহলে রীতিমতো ভারী ছিল বল। বাড়ির ভেতরে 19টা, বাগানে একটা আর রাস্তার আর একটা। কি সর্বনাশ! এক রাত্রে এক জায়গায় একেবারে 21টা খুন। আমার যে একেবারে হৃদকম্পন হচ্ছে। হ্যাঁ, আসুন ভূপতিবাবু, আর সময় নষ্ট করবেন না। বাড়ির ভেতর ঢুকে যে বিভৎস দৃশ্যটা দেখা গেল, এখানে তার বিস্তৃত বর্ণনা দিতে চাই না। পতিত একটুও অত্যুক্তি করেনি। বাড়ির সর্বত্র, ঘরে, দালানে, সোপানে, উঠোনে বইছে রক্তগঙ্গার ঢেউ। কোথাও দারোয়ানের, কোথাও দাস বা দাসীর, এবং কোথাও বা পড়ে রয়েছে বাড়ির অন্যান্য লোকের মৃতদেহ। প্রত্যেকের দেহই ভয়াবহ রূপে ক্ষতবিক্ষত, এবং অনেকের দেহে মুন্ডের চিহ্নমাত্রও বর্তমান নেই। ভূপতি আতঙ্কগ্রস্ত কণ্ঠে বললেন, এতকাল এ লাইনে আছি, কিন্তু এমন অভাবনীয় ব্যাপার কখনো আমি কিন্তু দেখিনি, কখনো শুনিও নি। ত্রিতলের একটি ঘুরে আবার যা দেখা গেল, তার চেয়ে ভীষণ দৃশ্য কল্পনাও করা যায় না। ঘরের মেঝে এমন কোনোখানে জায়গা নেই যে যেখানে রক্তের প্রবাহ নেই। কেবল কি মেঝে, দেওয়াল, এমনকি ছাদের গায়েও লেগে রয়েছে রক্তের ফিনকি। এবং গৃহতলে এখানে ওখানে ছড়িয়ে পড়ে রয়েছে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। কোথাও হাত, কোথাও পা, কোথাও বা দেহের বিভিন্ন অংশ, এবং কোথাও চূর্ণ বিচূর্ণ মুন্ড। চেনবারও জো নেই যে সেটা মানুষের মুন্ড কিনা। রবিন বলল, আমার গাটা কেমন কেমন যেন করছে, আমি চললাম। আমারও দেহ সুস্থ নয়, কিন্তু পালালে চলবে না ভাই। এ নৃশংস হত্যাকারীকে ধরতেই হবে। ঘরের মেঝের ওপর পড়েছিল টেলিফোনের তার ছেঁড়া রিসিভারটা। সেটা তুলে নিয়ে ভূপতি বললেন, যার খণ্ড দেহ এখানে পড়ে আছে তিনিও বোধহয় ওই ফোনে থানায় খবর পাঠিয়েছিলেন। আর তিনি ফোন ছাড়বার আগেই হত্যাকারী এসে তাকে আক্রমণ করেছিল। সুদর্শনও সকলের সঙ্গে উপরে এসেছিল। সে বলল, এইটা 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 হচ্ছে অবনীবাবুর শোবার ঘর। বলেন কি? তাহলে এগুলো কি অবনীবাবুরই দেহের অংশ? খুব সম্ভবত তাই। বোঝা যাচ্ছে অবনীবাবুর ওপরে হত্যাকারীর আক্রোশ ছিল বেশি। সে তাকে কেবল হত্যা করেনি, তার দেহকে খণ্ড খণ্ড করে ফেলেছে। লক্ষ্য করে দেখুন, এখানেও কোনো অস্ত্রের ব্যবহার হয়নি। অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেন দাঁত দিয়ে কামড়ে বা থাবা মেরে ছিঁড়ে ফেলা হয়েছে। আবার ওইদিকে দেখুন, রক্তের ওপরে সেই এক হাতের চেয়ে লম্বা পায়ের ছাপ। ভূপতি অনেকক্ষণ আগে থেকেই মনে মনে ভড়কে গিয়েছিলেন।
কেবল মুখে কিছু ভাঙেননি, কিন্তু এবারে আর সামলাতে পারলেন না। একখানা চেয়ারের উপর ধপাস করে বসে পড়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, ভাই হেমন্তবাবু, এ কি সর্বনাশী মামলা আমাদের হাতে পড়লো। ঠিক সেই সময় বাইরের দালান থেকে পতিত ভয়ার্ত স্বরে বলল, স্যার, শিগগিরই আসুন। একসঙ্গে ভূপতির মুখ, চোখ, ভুরু, ভুঁড়ি, হাত, পা সব চমকে উঠল। লাফ মেরে তিনি দাঁড়িয়ে বললেন, ওরে বাবা, সেরেছে! দরজা বন্ধ করে দিন, দরজা বন্ধ করে দিন। আরে মশাই, আগে দরজাটা বন্ধ করুন। পতি তো নিশ্চয়ই সেই সিংহীটাকে দেখেছে। শুনেই সুদর্শন রক্তময় মেঝের ওপর ঝাঁপ খেয়ে হামাগুড়ি দিয়ে খাটের তলায় সরাত করে ঢুকে পড়ল। বাইরে থেকে পতিত বলল, শিঙি ফিঙি কিছু নয় স্যার। শিঙি দেখা পেলে আমি কি আর এখানে থাকি? আমি কি তেমনি কাঁচা ছেলে স্যার? বুকের ওপর হাত দিয়ে বুকের ধুকপুকুনি বন্ধ করার চেষ্টা করে ভূপতি বললেন, সিংহী বেটা নয়, বাঁচলো বাবা। পতি তো তোমাকে আগে থাকতে বলে রাখছি, ফের যদি তুমি শিগগির আসুন বলে ওঠো বা চেঁচিয়ে ওঠো, তাহলে তোমার নামে কিন্তু আমি রিপোর্ট করব। শিগগির আসুন। না 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 না, আমি শিগগির যাব না। তাহলে স্যার আপনি ধীরে ধীরেই একবার এদিকে এলে ভালো হয়। কেন, ওদিকে আবার কি মাথা মুন্ডু আছে? মাথা নয় স্যার, মুন্ডুও নয়, খালি একখানা হাত। হাত? হাত মানে? হাত মানে একখানা অত্যাশ্চর্য হাত। হাত আবার অত্যাশ্চর্য? না পতিত, তুমি আমাকে একেবারে জ্বালিয়ে মারলে দেখছি। চলুন, এমন তো পতিতবাবুর হুকুম, অত্যাশ্চর্য হাত দেখতে হবে। কিন্তু দালানে এসে পতিতের অঙ্গুলি নির্দেশে দেওয়ালের ওপর দিকে তাকিয়ে সত্যি সত্যি ভূপতির চক্ষু স্থির হয়ে গেল। মাটি থেকে প্রায় 14-15 ফুট উঁচুতে দেওয়ালের গায়ে রয়েছে একখানা প্রকাণ্ড রক্তমাখা করতলের ছাপ। সে হাতখানা সাধারণ মানুষের হাতের থেকেও প্রায় 2.5 গুণ বড়। ঘরমাক্ত কপাল মুছতে মুছতে ভূপতি ভয়ে ভয়ে কেবল বললেন, বাপ! যে দেহের ওই হাত, সেই দেহটা কত উঁচু কল্পনা করতে পারেন ভূপতিবাবু? না, এসব দেখে শুনে আমি কল্পনা শক্তি আমার হারিয়ে ফেলছি মনে হচ্ছে। এখন এখন কি আমার কথায় আপনার বিশ্বাস হচ্ছে? না বলার শক্তি আমার নেই। হাতের আঙ্গুলের ডোগার দিকে তাকিয়ে দেখুন। প্রত্যেকটা আঙ্গুলের ডোগায় একটা করে রক্তের আঁচড়ের মতন রেখা রেখেছে দেখুন। রেখাগুলির প্রত্যেকটাও প্রায় 2 ইঞ্চি লম্বা। দেখছি বটে। কি ওগুলো? নখের দাগ। আক্কেল গুরুম বলে একটা কথা শুনেছি, আজ তার মর্ম বুঝতে পারলুম। কিন্তু বাড়িতে ডাকাত পড়েছিল বলে ফোন করা হয়েছিল, তাদের তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। মশাই, যা দেখেছি তাই কি যথেষ্ট নয়? এর ওপরেও ডাকাতদের চিহ্ন দেখতে চান? বোঝার উপরে একেবারে শাকের হাঁটি। কিন্তু ও কথা বলে ফোন করা হয়েছিল কেন, সেটা জানা দরকার। এই প্রশ্নের জবাব দিতেন যিনি, তিনি এখন পরলোকে। আমার কি সন্দেহ হচ্ছে জানেন, অবনীবাবু হয়তো নিজেই জানতেন না কে তাকে আক্রমণ করতে এসেছে। নিচের তলায় দুমদাম দরজা ভাঙার শব্দ, লোকজনের আর্তনাদ, চিৎকার, হুটোপাটা, একটা অজানা ভৈরব হুমকি শুনে তিনি বোধহয় ভেবেছিলেন বাড়িতে ডাকাত পড়েছে। আর একটা ব্যাপার লক্ষ্য করবার মতো, হত্যাকারী বাড়ির সব লোককে বধ করেছে, সাক্ষী দিতে পারে এমন একজন লোককেও রেখে যায়নি। তবু আমরা যে কিছু অনুমান করতে পারছি, সে হচ্ছে দৈবের কৃপা। আমিও আর একটা জিনিস লক্ষ্য করেছি, হত্যাকারী দরজা ভেঙেছে, হত্যার পর হত্যা করেছে, কিন্তু কোনো দরজা, আলমারি বা সিন্ধুকে হাত দেয়নি। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য যদি চুরি না হয়, তবে কি হতে পারে? খুনের কত রকম কারণ থাকে, ঈর্ষা, ব্যক্তিগত শত্রুতা, প্রতিহিংসা, গৃহবিবাদ। 2 দিন পরেই কোনো না কোনো সূত্র পাওয়া যাবেই। ঠিক বলেছেন রবীনবাবু। ওই হাত আর ওই পা, এ কি মানুষের হাত পা? বড় ভাবনায় পড়ে গেল মশাই। আমি এখন কি রিপোর্টে লিখি বলুন তো? কেন, যা দেখলেন আর যা শুনলেন তাই লিখবেন। বিলক্ষণ,
ভারী পরামর্শ দিলেন তো। আমি যদি রিপোর্টে লিখি 10 নম্বর কানাইবাবুর লেনে এমন একজন হত্যাকারী এসেছিল যার দেহ হাতের চেয়ে উঁচু, হাত হচ্ছে 1 হাতের চেয়ে বড়, আর পা হচ্ছে 18-19 ইঞ্চি লম্বা, চিৎকার করে যে সিংহের কণ্ঠস্বরে আর হাস্য করে মানুষের মতো, আর লাফ মেরে উঠতে পারে প্রায় 1 তলা ছাদ, হ্যাঁ, তাহলে কাল কি আমার আর চাকরিটা থাকবে? হ্যাঁ, স্যার, মরছি নিজের জ্বালাই। পতিত, তুমি তুমি আবার ওই স্যার স্যার কেন করছো বাবু, বলো তো? স্যার সুদর্শন বাবুর কথাই ঠিক। মানে? এখানে এক উন্মত্ত প্রেতাত্মার আবির্ভাব হয়েছিল। তুমি আমাকে রিপোর্টে ওই কথাই লিখতে বলো নাকি? স্যার, অনেক রকম প্রেতাত্মার গল্প শুনেছি। তারা কেবল মাঝে মধ্যে মানুষকে ভয় দেখিয়েই খুশি হয়, কিন্তু আজকের প্রেতাত্মাটা উন্মত্ত না হলে... চোপড়াও পতিত, চোপড়াও, একদম চোপড়াও। তোমার ওই মূল্যবান উপদেশ আমি একেবারেই আর শুনতে চাই না। দেখবেন স্যার, দেখবেন, এ খুনের কিনারা করা পুলিশের কর্ম নয়। শেষ পর্যন্ত রোজা ডাকতে না হয়, আমি নাকে খত দেব। পরের দিন সকালবেলার কথা। প্রভাতী চা পান সাঙ্গ হয়েছে। মধুবেয়ারা চায়ে ট্রে নিয়ে গেল। ইজি চেয়ারের উপর আর হয়ে পড়ে হেমন্ত খবরের কাগজখানা টেনে নিল। রবিন বলল, খবরের কাগজের ভেতর একটু পরে ডুব দিও, আগে একটা জিজ্ঞাসার জবাব দাও। মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত। তোমার জিজ্ঞাসাও নিশ্চয়ই কালকের ঘটনাক্ষেত্রের বাইরে গিয়ে দৌড়াতে পারবে না। না, তোমার মনও কি এরই মধ্যে কালকের ঘটনাক্ষেত্রের বাড়ি যেতে পেরেছে? সেটা কি স্বাভাবিক? স্বাভাবিক নয় জানি, তাই তো একটা কথা জিজ্ঞাসা করতে চাই। গোলাম হাজির? ঠাট্টা নয় হেমন্ত, কাল যে ঘটনাগুলো ঘটেছে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আমিও না। কাল যেন আমাদের ঘাড়ে চেপেছিল আরব্য উপন্যাসের কথিত এক আজগুবি রাত্রি। আলাদিনের দেখা পাইনি বটে, কিন্তু তার বন্ধু দৈত্যের পদধ্বনি শুনেছি। আলাদিনের দৈত্য নরহত্যা করত না। আলাদিনের হুকুম পেলে করতে পারত। কিন্তু এখানে আলাদিনই বা কোথায়? আলাদিন আছে বলেই আমার বিশ্বাস। আমি এই আধুনিক আলাদিনকে আবিষ্কার করতে পারলে সুখী হব। কোথায় তাকে পাবে বলে সন্দেহ করো? একদল সন্ন্যাসীর মধ্যে। হেমন্ত, অবনীবাবুর মৃত্যুর আগের দিন যেই সন্ন্যাসী কুরু ভাইদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল, তুমি কি তাদেরই সন্দেহ করো? অল্প বিস্তর করি বই কি। তাদের ঠিকানা তো তুমি জানো না। রবিন, এইবার তুমি বোকার মতন কথা কইলে। মাত্র একজন অজানা খুনি খুব চুপিসারে কাজ ছেড়ে পালিয়ে গিয়েও ধরা পড়ে। একদল সন্ন্যাসীর সন্ধান করা কি বিশেষ শক্ত কথা? কিন্তু খুনের রাত্রে সন্ন্যাসীদের কেউই দেখেনি, আর ঘটনাক্ষেত্রেও তাদের উপস্থিতির কোনো প্রমাণ নেই। মানি, আমিও জানি সন্ন্যাসীদের সন্ধান পেলে খুনি ধরা পড়বে না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে সন্ন্যাসীদের সঙ্গে খুনের কোনো সম্পর্ক আছে। সন্দেহের কারণ? কারণ খুব স্পষ্ট বা মস্ত নয়। তবু প্রথমত, সন্ন্যাসীদের সঙ্গে ঝগড়া হওয়ার পরের দিনেই এই হত্যাকাণ্ড হলো কেন? দ্বিতীয়ত, অবনীবাবু থানায় ফোন করে আমাদের বাড়িতে ডাকাত পড়েছে বলেছিলেন কেন? তোমার দ্বিতীয় প্রশ্নের কোনো মানে হয় না। হয়, নিচের তলায় হট্টগোল মারামারি শুনে অবনীবাবু ভেবেছিলেন তার বাড়িতে ডাকাত পড়েছে। হঠাৎ তার এরকম ভাবার কারণ কি? আগের দিন সন্ন্যাসীদের সঙ্গে তার ঝগড়া হয়েছে, হয়তো তিনি এই রকম আক্রমণের আশঙ্কা করেছিলেন। হতে পারে তার সে আশঙ্কা অমূলক। সন্ন্যাসীরা তার বাড়ি আক্রমণ করেনি। ঘটনাক্ষেত্রে যা সাড়া দেখা বা চিহ্ন পাওয়া গেছে, সে যাই হোক, সন্ন্যাসী নয়। হত্যাকারী যে সন্ন্যাসী এ কথা আমি বলছি না। আমার বক্তব্য হচ্ছে, অবনীবাবু হয়তো সন্দেহ করেছিলেন যে তার উপর চোটে একদল সন্ন্যাসী তাকে আক্রমণ করতে এসেছে। আমার অনুমান ঠিক হলে দেখা দরকার কেন তার মনে এমন সন্দেহ হয়, কেন তার সঙ্গে সন্ন্যাসীদের ঝগড়া হয়েছিল। সুদর্শন বাবুর মুখে শুনলে তো অন্যবার সন্ন্যাসীরা অবনীবাবুর বাড়িতে 10-15 দিন না কাটিয়ে যায় না, এবারে কেন তারা এসেই চলে গেল?
তারা কি যথার্থ সাধু নয়? তাই কি অবনীবাবু তাদের বিদায় করে দিয়েছিলেন? আমি এই সব প্রশ্নের উত্তর চাই। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সন্ন্যাসীদের সঙ্গে ঝগড়ার পরের দিনই অবনীবাবু খুন হলেন কেন? তোমার কথা শুনে এইবার বুঝেছি, খুনের কিনারা হোক বা নাই হোক, সন্ন্যাসীদের সন্ধান নেওয়াটা দরকার বটে। রবিন, তুমি অতি প্রাকৃতিক ঘটনা বিশ্বাস করো? হঠাৎ এমন প্রশ্ন কেন? বলো না, বিশ্বাস করো কিনা। কি করে বলবো? আমি তো কোনো অতি প্রাকৃত অর্থাৎ অসম্ভব ঘটনা দেখিনি। কালকের ঘটনা কি অতি প্রাকৃতিক নয়? নাও হতে পারে। কালকের ঘটনার ওপরে রয়েছে গভীর রহস্যের আবরণ। এই আবরণ সরে গেলে হয়তো দেখা যাবে সমস্ত ব্যাপারটাই অত্যন্ত স্বাভাবিক। কিন্তু তুমি অতি প্রাকৃতিক ঘটনা বিশ্বাস করো না? এই বিজ্ঞানের যুগেও বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। আশ্চর্য কি, লোকচরিত্র বিচিত্র। 4 সহোদরের প্রকৃতি 4 রকমের হয়। রবিন, আমি অন্ধের মতন কোনো কিছুতেই বিশ্বাস করি না। এ বিশ্বের সর্বত্র যে রহস্যময় অজ্ঞাত শক্তি বাস করে, আমরা যদি তার সঠিক খবর রাখতে পারতুম, তাহলে প্রত্যেক মানুষই হয়ে উঠত মহামানুষ। স্পিরিচুয়ালিজম নিয়ে তুমি কিছু পড়াশুনো করেছো? বিশেষভাবে নয়। এমন অনেক মানুষ আছে যারা স্পর্শ না করেও ধাতুকে চুম্বকের মতন টেনে নিয়ে যেতে পারে। কেউ কেউ আগুনের ওপর দিয়ে নগ্ন পায়ে হাঁটতে পারে। হাজার হাজার লোকে এ ব্যাপার স্বচক্ষে দেখেছে। তারা এসব শক্তি কেমন করে অর্জন করলে? ও প্রশ্নের উত্তর আমি জানি না হেমন্ত। বিলেতে এক সাহেব গেল শতাব্দীতে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছিলেন। তিনি তোমার আমার মতন সাধারণ মানুষ, যোগী বা সাধু নন, কিন্তু তার ভিতরে আত্মপ্রকাশ করেছিল পৃথিবীর এক দুর্লভ শক্তি। এই জড়দেহ নিয়ে তিনি শূন্যে বিচরণ করতে পারতেন। ইউরোপের বড় বড় প্রসিদ্ধ লোকের সামনে তিনি শূন্য পথে ঘরের এক জানলা দিয়ে বেরিয়ে আর এক জানলা দিয়ে আবার ভিতরে ঢুকে এসেছিলেন। তোমার কথা শুনে তো বিস্মিত হচ্ছি। আমেরিকার এক পরীক্ষা ক্ষেত্রে নামজাদা ডাক্তাররা একত্র হয়ে এক সমাধিগ্রস্ত যোগীকে বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা করে বলেছিলেন তার দেহে জীবনের কোনো লক্ষণ নেই, এমনকি তার হৃৎপিণ্ড ক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আধুনিক বিজ্ঞান মতে যা মৃত্যুর নামান্তর। কিন্তু তারপরে সমাধি ভঙ্গের সঙ্গে সঙ্গেই যোগীর দেহে প্রাণের পুনর্লক্ষণ ফিরে এসেছিল। দেখছো রবিন, তুমি যে বিজ্ঞানের দোহাই দিচ্ছ, বিশ্বব্যাপী রহস্যময় শক্তির কাছে সে কতখানি পঙ্গু। বিজ্ঞানের কাজই হচ্ছে বিশ্বব্যাপী রহস্যময় শক্তিকে মানুষের সামনে পূর্ণভাবে প্রকাশ করা। সুতরাং বিজ্ঞানের দোহাই দেব না কেন? কেবল বিজ্ঞানের দোহাই দিয়ে কোনো লাভ নেই ভাই। বিজ্ঞানের সত্যিকারের ভক্ত নিজের চোখ আর মন সর্বত্র খোলা রাখেন। ভারতবর্ষের অনেক যোগী যে ভ্রুপথিত হয়ে সমাধিগ্রস্ত হয়ে 30-40 দিন কাটিয়েছেন, শত শত প্রত্যক্ষদর্শী তার সাক্ষী দিতে পারেন। একবার ভেবে দেখো দেখি, চারদিক অন্ধকার, সমস্ত দেহ ঘিরে বিরাজ করছে ছিদ্রহীন পাতালের মাটি, আর সেই দেহ সমাধিগ্রস্ত অর্থাৎ পঙ্গু। বিজ্ঞানের ভাষায় জীবনহীন। তারপরে আলো নেই, বাতাস নেই, জল নেই, খাবার নেই, যার অভাবে জীব বাঁচে না। অন্তত একালে বিজ্ঞান বলবে বাঁচা অসম্ভব। 30-40 দিন পর সমাধি ভেঙে যোগী কেমন করে অক্ষত আর জীবন্ত দেহ নিয়ে আবার বেরিয়ে আসতে পারেন? কোন অজানাময় রহস্য শক্তির আশীর্বাদ তিনি লাভ করেছেন? এসব কি অতি প্রকৃত ঘটনা নয়? এসব চোখে দেখলেও কি বিশ্বাস করবে না? বিজ্ঞান অর্থাৎ নববিজ্ঞান এখনো শিশু। এই রহস্যের সাগরে মগ্ন হওয়ার শক্তি সে এখনো অর্জন করেনি। কিন্তু প্রাচীন জগতের বিজ্ঞান এসব সত্য জানত আর মানত, কারণ গভীর অনুসন্ধানের ফলে রহস্যলোকের চাবি একবার সে হস্তগত করতে পেরেছিল। আজ সে পুরনো চাবি হারিয়ে গিয়েছে। তোমাদের নতুন চাবি দরজায় আর লাগছে না। তোমার হঠাৎ এই বক্তৃতার কারণ কি হেমন্ত? কালকের ব্যাপারে তুমি কি কোনো অতিপ্রাকৃত কিছুর খোঁজ খোঁজ পেয়েছো? আমি কিছুই পাইনি। তবে আপাতত কালকের ঘটনাগুলোকে অসাধারণ বলতে পারি বটে।
হয়তো তোমার অনুমানই ঠিক। রহস্যের আবরণ সরিয়ে নিলে কালকের ঘটনাগুলো খুব সাধারণ হয়ে পড়বে। কি সর্বনাশ, কি সর্বনাশ! রবিন, কাগজে কালকের ঘটনা বেরিয়েছে। আমাদের পক্ষে তো ওটা পুরনো খবর, এর জন্য তো তোমার অতটা অভিভূত হওয়ার কারণ নেই। না, আমি অভিভূত হয়েছি আর একটা খবর পড়ে। অবনীবাবুর হত্যাকারীরাই কাল রাত্রি আর এক জায়গাতেও আর এক হত্যা নাটকের অভিনয় করে। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়াছে ২ নম্বর তালপুকুর স্ট্রিটে। বাড়ির মালিকের নাম বিধু রঞ্জন বোস। তিনি চিরকুমার, বয়স প্রায় ৪৫। তাহার আত্মীয় স্বজন কেহ নাই, অন্তত তাহার সঙ্গে কেহ বাস করতেন না। বাড়িতে থাকত কেবল একজন পাচক ও বেয়ারা। যতদূর জানা গিয়াছে, বিধুবাবু অবনীবাবুর মতন ধর্মপ্রাণ লোক ছিলেন। তান্ত্রিক পূজা অর্চনা ছিল তার জীবনের প্রধান আনন্দ, এবং তাহার বাড়িতেও মাঝে মধ্যে কোথা হইতে একদল সন্ন্যাসী আসিয়া দিন কয়েকের জন্যে রীতিমতন আসর জমিয়া তুলিতেন। গত রাত্রে প্রায় ১টার সময় অমাবস্যা ও ব্ল্যাকআউটের গাঢ় অন্ধকারের মধ্যে ভীষণ এক গোলমালে প্রতিবেশীদের নিদ্রাভঙ্গ হয়। গোলমাল হইতেছিল বিধুবাবুর বাড়ির ভিতরে। ডাকাত পড়িয়াছে ভাবিয়া প্রতিবেশীরা লাঠি, দা ও অন্যান্য অস্ত্রশস্ত্র লইয়া আসে। তাহার মধ্যে ছিলেন ও পাড়ার বিখ্যাত ব্যায়ামবীর ও লাঠিয়াল বিনোদলাল। সর্বাগ্রে সাহস করিয়া তিনি বিধুবাবুর বাড়ির দরজার নিকটে গিয়ে উপস্থিত হন। তাহার পর কি হইল কেহ ঠিক করিয়া বলিতে পারে না। তবে সকালে বলে, হঠাৎ অন্ধকারের মধ্যে মাটি হইতে ১৭-১৮ ফুট ওপরে দপদপ করিয়া জ্বলিয়া উঠল ভাঁটার চেয়েও বড় দুটো তীব্র, ক্রুদ্ধ ও অগ্নিময় চক্ষু। জাগিয়া উঠিল বজ্রধ্বনির মতন প্রচণ্ড সিংহ গর্জন ও তারপরেই খলখল অট্টহাস্য। সঙ্গে সঙ্গে শোনা গেল এক মর্মভেদী আর্তনাদ। তাহার পর সকলের মনে হইল যেন একটা মদমত্ত হস্তি পদভারে পৃথিবী কম্পিত করিয়া দ্রুত বেগে কোথায় চলিয়া গেল। এই কাণ্ডের পরে প্রতিবেশীরা কেহু আর অগ্রসর হইতে ভরসা করিল না। ইতিমধ্যে কে থানায় ফোন করিয়া খবর দিয়াছিল। পুলিশ আসিয়া রাস্তার ওপর সর্বপ্রথম আবিষ্কার করিলেন হতভাগ্য যুবক বিনোদলালের মৃতদেহ। কোনো দারুণ হিংস্র জন্তু যেন কাঁধের ওপর হইতে তাহার মুন্ডুকে থাবড়ার এক আঘাতে উড়িয়া দিয়েছেন। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া পুলিশ দেখল নিচের তলায় পড়িয়া রয়েছে বিধুবাবুর পাচক ও বেয়ারার ক্ষতবিক্ষত মৃতদেহ। ওপরের তলায় শয়নকক্ষের মধ্যে যাহা পাওয়া গিয়েছে তাহা বিধুবাবুর দেহ না বলিয়া দেহবশেষ বলাই উচিত, কারণ এই নৃশংস হত্যাকারী অবনীবাবুর মতন বিধুবাবুর দেহকেও খণ্ড বিখণ্ড করিয়া ফেলিয়াছেন। কে এই হত্যাকারী? বেশ বোঝা যায় অবনী ও বিধুবাবুর হত্যাকারী একই ব্যক্তি, কিন্তু কে সে? একই রাত্রে কেন এই দুই হত্যাকাণ্ড? একদিনে একই ব্যক্তি বা দলের দ্বারা 25টি নরহত্যা কলকাতায় কখনো হইয়াছে বলিয়া শুনি নাই। এরপরও আমরা যদি পুলিশকে অকর্মণ্য বলিয়া মনে করি, তাহা হইলে কি কোনো অন্যায় হইবে? দুই ঘটনা ক্ষেত্রেই সিংহনাদ ও অট্টহাস্যি শোনা গিয়াছে। নিহত ব্যক্তিদের দেহ দেখলে বোঝা যায় কোনো প্রকাণ্ড জন্তুর কবলে পড়িয়া সকলকে মৃত্যুবরণ করতে হইয়াছে। অট্টহাস্য করিয়াছে হয়তো হত্যাকারীরাই, কিন্তু সিংহনাদের অর্থ কি? হত্যাকারীরা কি কোনো পালিত পোষ মানা সিংহ লইয়া ঘটনাস্থলে আসিয়াছিল? অনেকে নাকি সন্দেহ করিতেছেন এই দুই হত্যাকাণ্ডের সঙ্গে ভৌতিক ব্যাপারের সম্পর্ক আছে। প্রথম ঘটনা ক্ষেত্রে নাকি আশ্চর্য ও প্রকাণ্ড হাত পায়ের ছাপ পাওয়া গিয়াছে, কিন্তু আমাদের বিশ্বাস এসব হইতেছে পুলিশের চক্ষু ধূলি নিক্ষেপের জন্যে। এই হাত বা পায়ের ছাপ হয়তো নকল ছাপ।
দুই হত্যাকাণ্ডের মধ্যে আরেকটি লক্ষ্য করিবার বিষয় আছে। দুই স্থলেই কোনো মূল্যবান দ্রব্য চুরি যায় নাই, সুতরাং হত্যার কারণ অর্থলোভ নয়। ভয়ানক। এর ওপরে কোনো রকম মত প্রকাশ করবার শক্তিও আমার নেই। বন্ধু, খবরের কাগজের এই রিপোর্টারটি তোমার দলভুক্ত হলেও তোমার চেয়ে উচ্চ শ্রেণীর মনুষ্য। কীরকম? উনি তোমার দলের লোক, কারণ উনি অতিপ্রাকৃত ঘটনা বিশ্বাস করেন না। আবার উনি তোমার চেয়ে উচ্চ শ্রেণীর বটে, কারণ অনেক রকম মূল্যবান মত প্রকাশ করেছেন, যথা পুলিশ অকর্মণ্য, অট্টহাসি হেসেছে হত্যাকারীরা, তাদের পরিচালনায় হত্যা আর সিংহনাদ করেছে পোষা সিংহ, সেই হাত আর পায়ের ছাপ জাল, পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। চুলোয় যাক রিপোর্টের গবেষণা। হেমন্ত, এখন তুমি কি করতে চাও? আপাতত ফোনের কাছে যেতে চাই। ওই শোনো, ঘন্টা বাজছে। টেলিফোন ছেড়ে ফিরে এসে হেমন্ত বলল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সতীশবাবুর টনক নড়েছে। তিনি নাকি সোজা আমার বাড়ির দিকে ধাবমান হয়েছেন। হেমন্তের বৈঠকখানাতে ঢুকেই সতীশবাবুর প্রথম কথা, নতুন খবরটা শুনেছেন? কি কাণ্ড বলুন তো, ভুতুড়ে বললেও চলে। কেন? হাতির মতন উঁচু জীব, দানব মানুষের হাত পায়ের ছাপ, মাটি থেকে 17-18 ফুট ওপরে অগ্নিময় চক্ষু, খলখলে অট্টহাস্য, সিংহনাদ, আছড়ে কামড়ে 25টা নরহত্যা। এসব কি? আমায় যদি জিজ্ঞেস করেন জবাব পাবেন না, কারণ আমিও হতভম্ব হয়ে গিয়েছি। আপনি হতভম্ব হলে তো চলবে না হেমন্তবাবু। খবরের কাগজওয়ালারা পুলিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। আমরা যে আপনার সাহায্য চাই। ভূপতিবাবু কি বলেন? ভূপতির কথা ভুলে যান, সে একেবারে হাল ছেড়ে দিয়ে বসে পড়েছে। বলে ভূত প্রেতের সঙ্গে লড়াই করতে সে পারবে না, তা চাকরি থাক ছাই না থাক। ভূপতিবাবুর সহকারী পতিতবাবু উপদেশ দিয়েছেন রোজা ডাকবার জন্য। পতিত? এর মধ্যে সে ডাক্তারের সার্টিফিকেট দাখিল করে 3 মাসের ছুটি চেয়েছে। তাই নাকি? তার অসুখটা ভান, আসল কথা সে এ মামলা নিয়ে নাড়াচাড়া করতে নারাজ। আমি কিন্তু ঠিক তার উল্টো। আমি চাই এই মামলার রহস্যটা ভালো করে বুঝতে। আপনার অবস্থা কীরকম? সুবিধে নয়, তাই তো আপনার দরজায় ধর্ণা দিতে এসেছি। আমাকে লজ্জা দেবেন না সতীশবাবু, নিজের তুচ্ছতার কথা আমি ভালো করেই জানি। আপনার তুচ্ছতা অনেক শ্রেষ্ঠতার চেয়েও লোভনীয় মশাই। থাক সতীশবাবু, থাক। বিনয়ে আপনাকে হারাবার জন্য ব্যর্থ চেষ্টা করে আর সময় অপব্যবহার করব না। এইবার কাজের কথা হোক। দ্বিতীয় ঘটনাস্থলে কি কি সূত্র পেয়েছেন? সূত্র যা পেয়েছি, প্রথম ঘটনাক্ষেত্রেও সেই রকম সব সূত্রই পাওয়া গিয়েছে। বলুন দেখি। পরশুদিন একদল সন্ন্যাসী বিধুবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিনা? আপনি কি এর মধ্যেই ঘটনাস্থল ঘুরে এসেছেন নাকি? না। তবে কেমন করে জানলেন? অনুমানে। আশ্চর্য আপনার অনুমান শক্তি। হ্যাঁ, বিধুবাবুর প্রতিবেশীদের মুখে খবর পেয়েছি। ঘটনার আগের দিন একদল হিন্দুস্তানি সন্ন্যাসী বিধুবাবুর বাড়িতে এসেছিল, কিন্তু খানিকক্ষণ পর তারাই আবার চলে যায়। হ্যাঁ হেমন্তবাবু, আচ্ছা, আপনি কি এই সন্ন্যাসীদের সন্দেহ করেন? না না, অসম্ভব। ঘটনার সময় কেউ তাদের দেখেনি। যে এসেছিল, যার সারা আর চিহ্ন পাওয়া গেছে, সে তো এক বিভীষণ মূর্তি। সে মানুষ না দানব না জন্তু, কিছুই ঠিক করে বলবার উপায় নেই। হেমন্তের ভাব দেখে মনে হয় সতীশবাবু কোনো কথাই তার কর্ণকুহরে প্রবেশ করছিল না। দুই চোখ মুদে সে কি যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। সতীশবাবু বললেন, বিধুবাবুর ঘর থেকে আর একটা জিনিস পেয়েছি হেমন্তবাবু। কি বললেন? বিধুবাবুর একখানা ডায়েরি পেয়েছি। সাগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে হেমন্ত ডায়েরিখানা গ্রহণ করল। 2-1 পাতা উল্টে বলল, যাদের ডায়েরি লেখার অভ্যাস আছে আমি তাদের ভালোবাসি। পুলিশের বহু সমস্যার সমাধান করতে পারে এই ডায়েরি।
আরও কয়েকখানা পাতার ওপর চোখ বুলিয়ে বলল, ওরে মধু, সতীশবাবুকে চা আর খাবার দিয়ে যা। ভগবানের ইচ্ছে নয় যে শ্রেষ্ঠ জীব মানুষ অলস হয়ে বসে থাকে। আমি পড়ি ডায়েরি, আর সতীশবাবু নিযুক্ত থাকুন পানাহারে। কি বলো রবিন? আর আমি? তুমি একবার আমার দিকে আর একবার সতীশবাবুর দিকে অবাক হয়ে তাকিয়ে সময়ের কর্তন করো। যার যা কাজ। তার মানে তুমি বলতে চাও আমি হচ্ছি নির্বোধ আর সতীশবাবু হচ্ছেন পেটুক? কিন্তু হেমন্ত আর কিছু বলতে চাইল না। হেটমুখে এক মনে ডায়েরির পাতার পর পাতা উল্টাতে লাগলো। চার খাবার এলো। রবিন খবরের কাগজখানা টেনে নিল। চায়ের পেয়ালা আর খাবারের থালা খালি করে সতীশবাবু ফিরে দেখলেন হেমন্ত হাঁ করে একদৃষ্টে কড়িকাঠির দিকে তাকিয়ে রয়েছে। সতীশবাবু হেসে ফেলে বললেন, হাতে বই, চোখ কড়ি কাঠে। আপনি তো মশাই উচ্চ শ্রেণীর পাঠক। যা পড়বার পড়েছি। এখন আমি ভাবছি কড়িকাঠের দিকে দৃষ্টিপাত করলে আমার চিন্তা শক্তি বাড়ে। জানা রইল, এইবারে আমিও এই পদ্ধতিতে পরীক্ষা করব। কিন্তু আপনার চিন্তা শক্তি বাড়াবার প্রয়োজন হলো কেন? ডায়েরিখানা পড়েছেন? না, এখনো সময় পাইনি। কেন বলুন তো? তাহলে ওই অংশটুকু শুনুন। হেমন্ত যা পড়ল তা একটা এইরকম। না না, অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। গুরুর ইচ্ছে হয়েছে বলেই পাপাংচার সমর্থন করতে পারবো না। কাজটা স্বামীজি বলেছিলেন, তিনি আমাদের গুরুভক্তির পরীক্ষা করবেন। মহাকালী নাকি স্বপ্নে তাকে আদেশ দিয়েছেন 1 বৎসর ধরে প্রতি অমাবস্যায় তিনি নাকি একটা করে নরবলি চান। গুরুদেব তার শিষ্যমণ্ডলীদের ভেতর থেকে 12 জনকে বেছে নিয়েছিলেন। তাদেরকে বললেন, তোমাদের প্রত্যেককে একটি করে বলির জীব সংগ্রহ করতে হবে। মহাকালীর ইচ্ছা পূর্ণ করলেই যে আমি কেবল পূর্ণসিদ্ধি লাভ করব তা নয়, আমার অনুগ্রহে তোমরাও দৈব শক্তির অংশ লাভ করবে। গুরুদেবের অন্য দেশীয় শিষ্যেরা সম্মত হলো, কিন্তু আমরা 3 জন বাঙালি, আমি, অবনী আর শক্তিপদ, দৃঢ় প্রতিবাদ না জানিয়ে পারলাম না। গুরুদেব ক্রুদ্ধ হলেন। আমরা 3 জনেই এক বাক্যে বললাম যে আমরা নরহত্যায় সাহায্য করব না। এমনকি গুরুদেবের যদি এই নিষ্ঠুর আর অন্যায় সংকল্প পরিত্যাগ না করেন তাহলে আমরা পুলিশে খবর দিতেও বাধ্য হব। গুরুদেব তারপর শাসালেন আমাদের। যোগবলের দ্বারা তিনি আমাদের সর্বনাশ করবেন। আমরা কিন্তু তার শাসানি গ্রাহ্য না করেই কলকাতায় চলে এসেছি। সতীশবাবু সবিষয়ে বললেন, আশ্চর্য কথা! কে এই ভয়ানক গুরু? তার নাম আছে বটে, ধাম নেই। ভারতবর্ষে এখনো এমন ধর্মোন্মাদ রয়েছে? ভারতবাসী এখনো অতীতকে ভুলতে পারিনি। ভালো করে খোঁজ নিলে দেখবেন, অশিক্ষিতদের তো কথাই নেই। অধিকাংশ শিক্ষিতদের মনেও প্রাচীন সংস্কারের ধারা এখনো অল্প বিস্তর মাত্রায় বর্তমান আছে। মানি, কিন্তু এ যে একেবারে চরম। সতীশবাবু, আমি সূত্র পেয়েছি। পেয়েছেন? আগে হ্যাঁ, অন্তত সূত্রের একটা দিক, যদিও সূত্রের অন্য প্রান্তে আছে এখনো নিবিড় অন্ধকারের মধ্যে। তবেই তো। নির্ভয় হন সতীশবাবু। মামলাটা যতই চমকালো আর চমকদার হোক, একটা হেস্তনেস্ত করতে বোধহয় বেশ বেগ পেতে লাগবে না। সূত্রের একটা দিক যখন হাতে পেয়েছি, তখন অন্য প্রান্ত যতই অন্ধকারে থাক, এই সূত্রের খেই ধরে অন্ধের মতন যথাস্থানে গিয়ে হাজির হতে পারবো। তাহলে আপাতত আমাদের কর্তব্য কি? শক্তিপদকে আবিষ্কার করুন। শক্তিপদ? কেন? মাথা স্থির করে একটু ভেবে দেখুন। অবনী, বিধু আর শক্তিপদ হচ্ছে দুরাচারী তান্ত্রিক গুরুর বিদ্রোহী শিষ্য। গুরু শাসিয়ে এই 3 বিদ্রোহী চেলাকে শাস্তি দেবেন বলে 3 জনের মধ্যে 2 জনকে এক রাত্রেই রহস্যময় উপায়ে পথ থেকে সরানো হয়েছে। বাকি রইল 1 জন, আর সেই হচ্ছে শক্তিপদ। খুব সম্ভবত সে এখনো ইহলোকে বিদ্যমান। তার মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি। সতীশবাবু, এই ডায়েরি আমাদের সকলের সন্দেহ ঘুচিয়ে দিয়েছে। জাগ্রত হন। শক্তিপদকে আমাদের পাওয়া চাইই চাই। সে হবে আমাদের অকুল পাথারের কাণ্ডারি। শক্তিপদকে খুঁজে বের করতে গেলে সময়ের দরকার।
ইতিমধ্যেই সে যে খুনিদের খপ্পরে গিয়ে পড়বে না এমন কথা কে বলতে পারে বলুন? কেউ বলতে পারে না সতীশবাবু, কেউ বলতে পারে না। তার চেয়ে আগে এই নরবলির ভক্ত বদমাইশ গুরুর সন্ধান করা হোক, তাই না? একেবারে গোড়ায় কোপ মারাই কি ঠিক নয়? এখনো সময় হয়নি। তারপর দেখুন, প্রথমত আমরা গুরুমশাইয়ের ঠিকানা পর্যন্ত জানি না। দ্বিতীয়ত, সে এখনো নরবলি দিয়েছে বলে প্রমাণ নেই, সুতরাং ওই অপরাধে তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। তৃতীয়ত, কলকাতার এই দুটো মহা হত্যাকাণ্ডের জন্য তাকে বা তার দলকে বন্দি করবার মতন প্রমাণও আমরা পাইনি। তবে তাকে লক্ষ্য করে আমাদের কি লাভ হবে? আপনার কথা যুক্তিসঙ্গত বটে। কিন্তু শক্তিপদকে যদি আমরা হাতে পাই, গুরুকে হস্তগত করতে বেশি বিলম্ব হবে না। আচ্ছা, রসুন রসুন, শক্তিপদ লাভ করবার একটা সহজ উপায় আমার মাথায় আছে। হ্যাঁ, সেই ঠিক। রবিন, কাগজ কলম নিয়ে বসো, যা বলি লিখে নাও। রবিন কথা মতো কাজ করল। হেমন্ত বলতে লাগলো, শক্তিপতবাবু, আপনি অবনীকান্ত রায়চৌধুরী ও বিধুভূষণ বসুর গুরু ভাই। আপনার মাথার ওপর বিপদের খাড়া ঝুলছে। যদি নিজের প্রাণ রক্ষা করতে আর বদ্ধ হত্যার প্রতিশোধ নিতে চান, তাহলে বিনা বিলম্বে নিম্নলিখিত ঠিকানায় আমাদের সঙ্গে দেখা করবেন। ইতি, তলায় রইল হেমন্তের নাম ও ঠিকানা। রবিন বলল, তুমি বোধহয় চিঠিখানা খবরের কাগজের বিজ্ঞাপনের পৃষ্ঠায় প্রকাশ করতে চাও। হ্যাঁ, সমস্ত বাংলা কাগজে। এই বিজ্ঞাপন তো হত্যাকারীদেরও চোখে পড়বে, তারাও তো সাবধান হয়ে যাবে। ডায়েরিতেও দেখেছি আর সুদর্শন প্রভৃতির মুখেও শুনেছি, সন্ন্যাসীরা হিন্দুস্তানি, সম্ভবত তারা বাংলা পড়তে জানে না। তবে তুমি যা বললে, সে সম্ভাবনাও যে নেই তা নয়। তবে দৈবের ওপর নির্ভর করলুম, হয়তো দৈবই আমাদের সহায় হবে। হেমন্ত বাবু, আপনি এত তাড়াতাড়ি চিন্তা করতে আর পথ বাতলাতে পারেন যে তাতে চমৎকৃত হতে হয়। দোহাই সতীশবাবু, কথায় কথায় আমাকে এত উচ্চ স্বর্গে তুলবেন না মশাই। আমি মর্তের মানুষ, যদি মাথা ঘুরে যায় পড়ে গতর চূর্ণ হয়ে যাবে। দিন তিনে কাটবার পর হেমন্ত পাঠাগারের এক কোণে একটি প্রকাণ্ড সোফায় সুগভীর কোলে প্রায় যেন বিলুপ্ত হয়ে গিয়েই একখানা পুস্তক পাঠে নিযুক্ত ছিল। তার সামনের কোল টেবিলে এবং পদতলের কার্পেটের ওপরেও ছোট, বড়, মাঝারি, রোগা, মোটা, দোহারা অনেক আকারেই আর অনেক রঙের গ্রন্থ ছড়ানো রয়েছে। রবিন ঘরের ভেতর ঢুকে হেমন্তকে প্রথমে খুঁজেই পেল না। সে আপন মনেই বলল, তাই তো, বাড়ির কোথাও নেই। বন্ধু আমার যাত্রা করলেন কোন সিন্ধু পারে? কোথাও নয়, আপাতত বন্ধু তোমার স্তম্ভিত হয়ে আছে তোফা আরামে সোফার অন্তরালে। ওখানে? আরে চোরের মতো চুপি চুপি কি করছো হে? প্রেত বিদ্যা চর্চা। প্রেতবিদ্যা অর্থাৎ স্পিরিচুয়ালিজম। শরীরই তুমি, অশরীরীদের নিয়ে হঠাৎ মাথা ঘামানোর কারণ কি? কথায় কথায় তুমি বড্ড কারণ জানতে চাও রবিন। মনে করো শেষের সেদিন কি ভয়ঙ্কর ছাদ, তুমি রইবে চুপ করে, অন্যরা করবে সিংহনাদ। তারপর সোনার না হোক, ননির দেহ পূর্বে চিতার আগুনে। তারপর তোমাকে আমাকে সকলকে হতে হবে অশরীরী। কাজে শরীরটা বজায় থাকতে থাকতেই অশরীর রহস্যটা একটু ভালো করে বোঝার চেষ্টা করছি। সাধু? কিন্তু কি বুঝছো? বুঝেছি অনেক কিছুই, তবে একটা বড় কথা এই যে শরীর নষ্ট হলেও আত্মা অশরীরই হয় বটে, কিন্তু দরকার হলেও সে আবার অস্থায়ীভাবে শরীর ধারণ করতে পারে। এইসব রাবিশে তুমি বিশ্বাস করো? বিশ্বাস করতে বাধ্য হচ্ছি ভাই। এগুলো কি দেখেছো? ছবি? ছবি বটে, কিন্তু ফটোগ্রাফ, প্রেতাত্মাদের ফটো। জাল। জাল? তুমি কি বিচার করে এ কথা বলছো? কিছু না ভাই, কিছু না, জানতে চেও না। প্রেততত্ত্বে আমার বিশ্বাস নেই। তবে প্রেত তত্ত্বে তোমার বিশ্বাস নেই বলে এই ফটোগ্রাফগুলোকে জাল বলবে কেন?
রবিন অপ্রস্তুত হয়ে চুপ করে রইল। হেমন্ত বলল, স্যার উইলিয়াম ক্রুকস, স্যার আলভার লজ, স্যার ক্যানাল দোয়েল, ওয়েলেস, ফ্লামেরিয়ান আর স্ট্রেড প্রমুখ পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, রাসায়নিক, জ্যোতির্বিদ, দার্শনিক আর লেখকের মতন পণ্ডিত লোকেরাও পরম শ্রদ্ধার সঙ্গে প্রেততত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তার প্রতি তাচ্ছিল্য প্রকাশ করলে বুদ্ধি বা বিদ্যার কিছুই পরিচয় দেওয়া যায় না। যা জানো না তাকে অবহেলা করো না, ও বাহাদুরি নয়, ও মূর্খতা। আমার 2 অক্ষরের মাত্র একটি কথার ওপরে তোমার অসংখ্য অক্ষরের এত বড় বক্তৃতা হচ্ছে, সানকির ওপরে বজ্রাঘাতের মতো। বেশ ভাই, অপরাধ হয়েছে, ক্ষমা করো। কিন্তু যদি রাগ না করো তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? অনায়াসে। প্রেততত্ত্ব নিয়ে এত গভীর আলোচনা কেন? আমিও দেখতে চাই কতভাবে, কত উপায়ে প্রেতাত্মারা স্থূল শরীর লাভ করতে পারে। দেখে তোমার লাভ? জ্ঞান। দুজনে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর হেমন্ত ধীরে ধীরে বলল, প্রেতাত্মাবিদরা আরও একটা কথা বলেন, তুমি শুনলে অবাক হয়ে যাবে রবিন। প্রত্যেক ভাব বা মানসিক চিন্তা হচ্ছে বস্তু। বুঝলাম না। প্রত্যেক ভাব বা মানসিক চিন্তার এক একটা নিজস্ব রূপ আছে। সেই সব রূপকে চোখের সামনে দেখা যায় না। আরও পরিষ্কার করে বলো। এসব বিষয়ে আমি হচ্ছি শিশুর মতো নির্বোধ। তোমাকে বোঝাবার জন্যে আমি খুব একটা সহজ উপমা দিচ্ছি। ধরো লক্ষ্মী দেবী। এই দেবীটি হিন্দু সংসারে নিত্য পূজোপান বটে। কাব্যেও এর অনেক বর্ণনা পাওয়া যায়, কিন্তু একে স্বচক্ষে কেউ দেখেছে বলে শুনিনি। প্রেতত্ত্ববিদদের মত মানলে বলতে হয় লক্ষ্মী দেবীকে স্থূল শরীরে পৃথিবীতে অবতীর্ণ করা যায়। কি বলছো হেমন্ত? লক্ষ্মী দেবীর একটি চিন্তা বা ভাবের প্রতিমা প্রত্যেক হিন্দুর মনে বিরাজ করে। মানুষ চক্ষে সেই ভাব প্রতিমা দেখে ভক্তি করে পূজা, কবি আঁকে শব্দছবি, শিল্পী গড়ে মূর্তি। ভক্তি বা শিল্পের রাজ্যে বাস্তবতা নেই, যথার্থ জীবন নেই। কিন্তু প্রেতত্ত্ববিদরা বলেন আমরা ইচ্ছা করলে গভীর ধ্যান বা ইচ্ছাশক্তির দ্বারা লক্ষ্মী দেবীকে শরীরিনী আর জীবন্ত করে তুলতে পারি। তিনি কখনো কথা কইবেন, চলে বেড়াবেন, আমাদের স্পর্শ করবেন। রক্ষে করো ভাই, এসব কথা আমার মাথায় ঢুকছে না। কেন ঢুকবে না? পাকেও ফোটে পদ্ম ফুল। তার মানে তুমি বলতে চাও আমার মাথাটি গোবরে ভরা? যা বোঝো তাই। রবিন, পাশ্চাত্য প্রেতত্ত্ববিদদের কথা ছেড়ে দাও। আমাদের শাস্ত্রকাররাও কি এই মত নয় যে সিদ্ধ সাধকরা ধ্যান শক্তি দ্বারা মানসিক দেবদেবীদের মূর্তি বাইরে স্থূলচক্ষু জীবন্ত অবস্থায় দেখতে পাননি? তা যদি তারা দেখতে না পেতেন, শ্রীচৈতন্য প্রভৃতি শত শত মহাজ্ঞানী সাধক যুগে যুগে কিসের পিছনে ছুটে নিজেদের সারা জীবন কাটিয়ে দিয়ে গিয়েছেন? আমার দৃঢ় বিশ্বাস নাটোরের মহারাজ রামকৃষ্ণ, সাধক রামাপ্রসাদ, একালের রামকৃষ্ণ পরমহংস প্রভৃতি বাইরের পৃথিবীতেই স্বচক্ষে জীবন্ত কালী দেবীকে দর্শন করেছেন। তোমার কথার প্রতিবাদ করতে চাই না, কিন্তু যখন আমরা সাধক নই তখন হতে পারবো বলেও মনে হয় না। তখন সব অজানা ব্যাপার নিয়ে তর্ক করবারও দরকার নেই। তুমি বললে, আমি শুনলাম, ব্যাস ফুরিয়ে গেল। ফুরিয়ে যায় না ভাই, ফুরিয়ে যায় না। অজানাকে জানার চেষ্টাই হচ্ছে মানুষের প্রধান ধর্ম। অজানাকে জানবার চেষ্টা না করলে মানুষ আজও সভ্য হতো না। একটি বাবু ডাকছেন। কেন? কি নাম? তা জানি না, তবে বললেন শক্তিপদ মজুমদার। শক্তিপদ? যা এখানে ডেকে আন। শক্তিপদবাবুকে ধন্যবাদ। প্রেততত্ত্বের কবল থেকে তো নিস্তার পেলাম। ঘরের মধ্যে যে লোকটি প্রবেশ করলো তার বয়স 45 থেকে 50-এর মধ্যে। রং শ্যাম, দেহ দোহারা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে চাদর, পাঞ্জাবি, কাপড় এবং ক্যাম্বিসের জুতো। চেহারায় উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। 10 জনের ভিড়ে হারিয়ে যায় অনায়াসেই, কিন্তু তার হাতে লাঠি গাছা উল্লেখযোগ্য। এত মোটা লাঠি নিয়ে ভদ্রলোকেরা খুব একটা বেরোয় না। হেমন্ত তার লাঠির দিকে চোখ রেখে বলল, আপনি শক্তিপদবাবু? আগে হ্যাঁ, কাগজে আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন। আগে হ্যাঁ। বসুন, লাঠি গাছা দিন, ঘরের কোণে রেখে দিই।
শক্তিপদ ইতস্তত করল। হেমন্ত মুখ টিপে হেসে বলল, ভয় নেই, এখানে আপনার আত্মরক্ষা করবার মতন দরকার হবে না। শক্তিবাবু, কার ভয়ে আপনি এত বড় গুপ্তি নিয়ে পথে বেরিয়েছেন? না, আসলে দিনকাল তো ভালো নয়, রাস্তায় আলো থাকে না, ফিরতে ফিরতে সন্ধেও হয়ে যাবে, তাই আর কি। এক্ষেত্রে অসম্ভবও সম্ভব হয়েছে, কিন্তু আপনার সব কথা আমি এখনো জানতে পারিনি। যা শুনবার জন্য আপনাকে এখানে আমন্ত্রণ করেছি, আমাকে যদি বিশ্বাস না করেন তাহলে খুব শীঘ্রই আপনাকেও অবনীবাবু আর বিধুবাবুর অনুসরণ করতে হবে। আমাকে রক্ষা করার শক্তি যে আপনার আছে, এ কথা আমি কি করে বিশ্বাস করব? বিশ্বাস করা না করা আপনার হাতে, তবে সন্ন্যাসীদের ষড়যন্ত্র থেকে আমিও যদি আপনাকে বাঁচাতে না পারি তাহলে কলকাতার আর কেউ বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না। সন্ন্যাসীদের কথাও আপনি জানেন? আপনার নরবলি ভক্ত গুরুজিরও পরিচয় জানতে আমার আর বাকি নেই। তাহলে তা- তাহলে আপনি আমাকে রক্ষা করুন। শক্তিপদ আর ইতস্তত করল না। একেবারে দাঁড়িয়ে উঠে দুহাতে হেমন্তের 2 হাত চেপে ধরে আকুল কণ্ঠে বলল, সেই জন্যেই আপনাকে ডেকেছি। কিছু না লুকিয়ে সমস্ত কথা আমাকে খুলে বলুন। কোনো ভাবনা নেই, আমি সত্যিই আপনার বন্ধু। ইতিমধ্যে সতীশবাবু এসে হাজির হলেন। শক্তিপদর পরিচয় পেয়ে একখানা আসন গ্রহণ করে কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে রইলেন। শক্তিপদ চেয়ারের উপর উঠে বসল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বলতে আরম্ভ করল, অবনী, বিধু আর আমি তিনজনেই বন্ধু। আমাদের তিনজনের রুচি আর প্রকৃতি প্রায় একরকম ছিল বলে আমাদের বন্ধুত্বের সম্পর্কও বেশ ভালোই হয়ে উঠেছিল। আর আমাদের ভেতরে অবনী ছিল সবচেয়ে বেশি ধনবান। বিধুর আর আমার অর্থভাণ্ডার অফুরন্ত না হলেও ভালোভাবে সংসার চালিয়ে কিছুটা অপব্যয় করার ক্ষমতা আমাদের ছিল, কিন্তু সাধারণ বিলাসী ধনীর মতন আমরা অর্থের অপব্যয় করতুম না, আর করতে পারতামও না। ছেলেবেলা থেকেই আমাদের তিনজনের ধর্মকর্ম আর সাধু সন্ন্যাসীদের দিকে প্রাণের টান ছিল অত্যন্ত। সদ্গুরুর সন্ধান করার জন্য আমরা প্রায়ই দেশ ছেড়ে বেরিয়ে পড়তুম। তীর্থক্ষেত্রে সাধুদের ভিড় হয় বলে আমরা ভারতের তীর্থে তীর্থে ঘুরে এসেছি বারংবার। প্রায় 5 বছর আগে বিন্ধ্যাচলে একজটা স্বামী নামে এক বামাচারী তান্ত্রিক সন্ন্যাসীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। তার বিপুল দেহ, দীপ্ত চক্ষু, বজ্র গম্ভীর কণ্ঠস্বর তার। তিনি বাক্য সংযমে অভ্যস্ত। প্রতিদিন সকাল সন্ধ্যায় মিনিট কয়েকের জন্য 2-4টি মাত্র বাক্য ব্যয় করেন। তার মধ্যে এতটুকু শান্ত ভাব ছিল না। অত্যন্ত রুক্ষ মেজাজ, দেখলে ভক্তির চেয়ে ভয় হয় বেশি। সকলেরই মুখে শুনলুম তিনি নাকি সিদ্ধ পুরুষ, সব সাধনা করেছেন, শ্মশানকালীর বড় নাকি পেয়েছেন। জলে স্থলে শূন্যে তার অবাধ গতি। তার এমন কয়েকটি কার্যকলাপও দেখবার সুযোগও পেলুম। সত্য সত্যই যা অলৌকিক বলে বিশ্বাস হলো। তার শিষ্যের সংখ্যা হয় না। কি এক মর্মভেদী দৃষ্টির আকর্ষণে আমরা তিনজনেও তার বশীভূত হয়ে অসংখ্য শিষ্যের সংখ্যা আরও বাড়িয়ে ফেললুম। তারপর প্রতি বৎসরেই 3-4 বার করে আমরা তার পায়ের ধুলো নিতে গিয়েছি। ভারতের কয়েকটি তীর্থক্ষেত্রে অজস্র অর্থ ব্যয় করে গুরুদেবের জন্য নতুন নতুন আশ্রম প্রতিষ্ঠা করে দিয়েছি। প্রণামীর জন্যও তার পায়ে যে কত টাকা ঢেলেছি সে কথা ভাবলেও আজ দুঃখ হয়। গুরুদেবের আদেশ বহন করে বারংবার দলে দলে গুরুভাই সন্ন্যাসীরা বেশ কিছু কালের জন্য আমাদের বাড়িতে এসে অতিথি হয়ে রাজভোগ লাভ করে গিয়েছে। গুরুদেবের কাছ থেকে বিনিময়ে পেয়েছি কেবল শূন্য আশীর্বাদ। হ্যাঁ, একথাও বলে রাখা ভালো যে মাঝে মাঝে গুরুদেব সম্বন্ধে এমন সব ভাষা ভাষা কথা শুনেছি যা অত্যন্ত কদর্য, কিন্তু সেসব আমরা দুষ্টু লোকের মিথ্যা রটনা বলে উড়িয়েই দিয়েছি।
কি মোহটানে যে বাধা পড়েছিলুম, কিছুতেই আমাদের আর গুরুভক্তি কমেনি। আমরা শেষবার গুরুদেবকে দর্শন করতে যাই মাসখানেক আগে। গুরুদেব আমাদের দেখে বললেন, বৎস, তোমরা এসেছো ভালো করেছো। আমি এমন এক স্বপ্নাদেশ পেয়েছি যা পালন করতে গেলে তোমাদের সাহায্যের দরকার হবে। বলছি, গুরুদেব ছিলেন স্বল্পবাক, আর কোনো রকম গৌরচন্দ্রিকা না করে তিনি বললেন, আজ 3 রাত্রি ধরে মহাকালী স্বপ্নে আমাকে আদেশ দিয়েছেন। শক্তিপদবাবু, এক জটা স্বামী স্বপ্নে কি আদেশ পেয়েছেন তা আমি জানি। আপনারা 3 জনে যে তার অনুরোধে বলির পশু অর্থাৎ মানুষ সংগ্রহে রাজি হননি, উল্টে পুলিশে খবর দেওয়ার ভয় দেখিয়ে কলকাতায় ফিরে এসেছেন, তাও আমার অজানা নেই। এক জটা স্বামীও যোগ বলে আপনার সর্বনাশ করবেন বলেছে। কেমন, এই তো? তারপরের কথা বলুন, যে আমি জানি না। শক্তিপদ অনেকক্ষণ অবাক হয়ে হেমন্তের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বলল, এত কথা আপনি জানেন? আশ্চর্য। কিন্তু এরপরেও তো আর কিছু বলবার নেই বেশি কিছু। আছে বই কি। এক জটা স্বামী কি স্বপ্নাদেশ পালন করতে অর্থাৎ নরবলি দিতে আরম্ভ করেছেন। না, তাহলে আমরাও পুলিশে খবর দিতুম। আসছে কালী পুজোর রাত্রে তার প্রথম নরবলি দেওয়ার কথা। বেশ, এইবারে কলকাতার এই হত্যাকাণ্ড সম্বন্ধে আপনার মতামত জানতে চাই। অবনীয়ার বিধু কেমন করে মারা পড়েছে তা আমি কিছুই বুঝতে পারছি না। কেবল খবরের কাগজে আমি 2 শোচনীয় হত্যাকাণ্ডের কথাই পাঠ করেছি। তবে একটা বিষয়ে আমার খটকা লেগেছে, আর নিজের জন্য যথেষ্ট ভয়ও লেগেছে। কিরকম? গুরুদেব আমাদের সর্বনাশ করবে বলেছিলেন, সে কথা আমি ভুলিনি। আমার সন্দেহ হচ্ছে এই 2 হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো গুরুদেব কিংবা তার শিষ্যদের কোনো যোগাযোগ আছে। আপনার এই রকম সন্দেহের কারণ? কারণ গুরুদেবের শিষ্যরা কলকাতায় এসে হাজির হয়েছে। তাই নাকি? আপনার সঙ্গে তাদের দেখা হয়েছে? না, মাঝে আমি দিন চারেকের জন্য কলকাতার বাইরে গিয়েছিলাম। ফিরে এসে বাড়ির লোকের মুখে শুনলুম একদল সন্ন্যাসী আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি কলকাতায় নেই শুনে তারা ফিরে গিয়েছে। কি করে জানলেন তারাই আপনার গুরু ভাই? কারণ গুরুদেবের শিষ্যরা ছাড়া দল বেঁধে আর কারাই বা আমার বাড়িতে আসবে। সেটা কোন তারিখ? ঠিক তার পরের দিনেই অবনীয়ার বিধু মারা পড়েছিল। শক্তিপদবাবু, সন্ন্যাসীরা কেন এসেছিলেন জানেন? না, তা তো ঠিক জানি না। তারা জানতে এসেছিল নরবলি সম্বন্ধে আপনার মত পরিবর্তন করছে কিনা। তাদের সঙ্গে দেখা হলে বলতুম যে আমি মত পরিবর্তন করিনি। তাহলে পরের দিন আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। কি বলছেন আপনি? হ্যাঁ, এই আমার অনুমান। জানেন শক্তিপদবাবু, ঠিক এই দিনে সন্ন্যাসীরা অবনীবাবুর বাড়ি গিয়েছিল। তাই নাকি? কেন? এ খবরও পেয়েছি অবনীবাবুর সঙ্গে কোনো কারণে তাদের ঝগড়া হয়, তারা খাপ্পা হয়ে চলে যায়। আমার অনুমান নরবলি সম্বন্ধে অবনীবাবু মত পরিবর্তন করেননি বলে সন্ন্যাসীদের সঙ্গে তার বিবাদ হয়। আমার বিশ্বাস তারপর তারা গিয়েছিল বিধুবাবুর বাড়িতে, আর সেখানেও তারা মনের মতন উত্তর পায়নি। ফলে পরের দিন অবনী আর বিধুবাবুর মৃত্যু। কি ভয়ানক! আপনি যে তারিখ বললেন তাতেই বোঝা যাচ্ছে সন্ন্যাসীরা ওই দিনে আপনারও বাড়ি গিয়েছিল। আপনিও যদি তাদের বিপক্ষতা করতেন পরের দিন, তাহলে অবনী আর বিধুবাবুর সঙ্গে আপনাকেও পরলোক প্রস্থান করতে হতো। কিন্তু আপনি যে এখনো সশরীরে আমাদের সামনে বিদ্যমান আছেন তার কারণ হচ্ছে, প্রথমত সন্ন্যাসীরা আপনার মত জানতে পারেনি, দ্বিতীয়ত তারা খবর পেয়েছিল আপনি তাদের নাগালের অর্থাৎ কলকাতার বাইরে চলে গিয়েছেন। বলেন কি হেমন্তবাবু?
এতক্ষণ পরে আমি আপনার বিজ্ঞাপনের তাৎপর্য বুঝতে পারলাম। যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এইবারে আমরা সাবধান হব। একজটা স্বামীজি যোগ বলে আপনাদের সর্বনাশ করবেন বলেছেন, এ কথার অর্থ কি? জানি না, তবে গুরুদেবের কিছু কিছু অলৌকিক শক্তি দেখে বিস্মিত হয়েছি। কিন্তু এটাও জানা কথা যে অনেক সময় ম্যাজিককেও অলৌকিক ব্যাপার বলে ভ্রম হয়। সন্ন্যাসীদের কলকাতার আস্থানা কোথায়? গড়িয়াহাটা থেকে খানিক তফাতে জঙ্গলের ভেতরে একটা পুরনো ভাঙা কালী মন্দির আছে। একজটা স্বামীর অনেক চেলা সেইখানেই এসে থাকেন। কলকাতায় সন্ন্যাসীদের আর কোনো আস্তানা আছে বলে তো জানা নেই। আচ্ছা, সে খোঁজ আমরা নেব। কালি কলম নিয়ে বসুন দেখি। আমার কথা মতন আপনাকে একটা চিঠি লিখতে হবে। শক্তিপদ বিস্মিত চোখে হেমন্তের মুখের দিকে তাকালো, কিন্তু কোনো প্রতিবাদ না করে কালি আর কলম নিয়ে বসল। হেমন্তের কথা মতো যেই পত্রটা লেখা হলো তা হচ্ছে এই: শ্রী শ্রী একচটা স্বামীজি সমীপেশু। প্রভু, আমি যখন কলকাতায় ছিলাম না, তখন আপনার কয়েকজন শিষ্য আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। এর কারণ কি তা আমি জানি না। এখন আমি কলকাতায় ফিরে এসেছি। আপনার কোনো আদেশ থাকলে অনুগ্রহ করে জানালে বাধিত হব। প্রভুর চরণে একটি নিবেদন করছি। মহাকালীর স্বপ্নাদেশ মানবার ইচ্ছে আমার নেই। আপনার অভিপ্রায়ের কথা শীঘ্রই পুলিশকে জানাতে চাই। ইতি সেবক শ্রীপদ মজুমদার। হেমন্ত উৎসাহিতভাবে বলল, সন্ন্যাসীরা যদি গড়িয়াহাটের কাছে থাকে, চিঠিখানা কাল বৈকালের মধ্যেই পাবে। সতীশবাবু এতক্ষণ পর মুখ খুললেন। তারপর অবনী আর বিধুবাবুর বাড়িতে রাত্রেবেলায় যে বা যারা হানা দিয়েছিল, শক্তিপদ বাবুর বাড়িতে তারা বা তাদের আসবার সম্ভাবনা আছে। অবশ্য এ ব্যাপারের সঙ্গে সত্যি যদি সন্ন্যাসীদের কোনো যোগাযোগ থাকে। ওমা, কি সর্বনাশ! আপনি কি আপনি কি আমাকেও জমালয়ে পাঠাতে চান নাকি? মোটেই না। জমদার থেকে আপনাকে ফিরিয়ে আনতে চাই। কাল আপনাকে সপরিবারে আমার আতিথ্য স্বীকার করতে হবে। আমাকে সপরিবারে? হ্যাঁ মশাই, হ্যাঁ। কাল সন্ধ্যের আগে আপনি সপরিবারে আমার বাড়িতে এসে রাত্রি যাপন করবেন। আপনার বাড়িতে ভার নেব আমরা। অনেক সময় বোরের চালেই দাবা মরে। সতীশবাবু, আমার দৃঢ় বিশ্বাস এই মামলাটার মধ্যে কোনো একটা অদ্ভুত অজানা রহস্য আছে, যা সাধারণ গোয়েন্দার ধারণার বাইরে। তাই সম্পূর্ণ নতুন দিক দিয়ে এই মামলাটা দেখবার চেষ্টা করছি। শেষ পর্যন্ত যদিও বা রহস্য ভেদ করতে পারি, আসামিদের আইনের কবলে আনতে পারবো কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হত্যাকারী কে জানতে পারলেও? হত্যাকারীকে জানতে পারলেও যথার্থ আসামি হয়তো হত্যাকারী নয়। তাহলে সে কি কোনো দূতকে পাঠায়? ধরুন তাই, কিন্তু এ হচ্ছে এমন ভয়াবহ মৃত্যুদূত, কোনো কারাগারের পাথরের দেওয়াল তাকে ধরে রাখতে পারবে না। অন্তত আমি সেই সন্দেহ করছি। আমার সন্দেহ মিথ্যেও হতে পারে। আমি, আপনি আর রবিন, আমাদের দল হবে কেবল এই তিনজনকে নিয়ে। আমরা আশ্রয় নেব শক্তিপদবাবুর বাড়ির আশেপাশের কোথাও। আর ভূপতি? ঠিক বলেছ। এই মামলার ভার পেয়েছেন ভূপতিবাবু। তাকে দলে না নিলে তিনি আবার অভিমান করতে পারেন। আপনাদের সঙ্গে জন কয় পাহারাওয়ালা নিলে ভালো হয় না? হত্যাকারীর যে অমানসিক শক্তির পরিচয় পাওয়া গেছে। তার কাছে লাল পাগড়িদের সব জারিজুরি ব্যর্থ হওয়াই সম্ভব। তবে ইচ্ছা যদি করেন তাদের নিয়ে যেতে পারেন, কিন্তু তাদের তফাতে লুকিয়ে রাখবেন আর বলে দেবেন যে সংকেতবাসী না বাজলে তারা যেন কিছুতেই আত্মপ্রকাশ না করে। শক্তিবাবুর মুখ তখন মরার মতো সাদা হয়ে গেছে। তাকে উৎসাহ দেওয়ার জন্য সতীশবাবু বললেন, আপনার কোনো ভয় নেই মশাই, আপনি এখন নিরাপদেই থাকবেন, কারণ হত্যাকারীরা এ ঠিকানা জানে না। আপনার বিপদের ভার গ্রহণ করব আমরাই। গল্পটির পরবর্তী অংশ দুদিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম পর্বটি ভালো লাগলে লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।